ওকে, তো সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ, তো সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম এই ব্যাচের ক্ষেত্রে যে ইন্ট্রোডাকশন মানে ইংলিশ রাইটিং স্কিলস, ওর ভিতরে আমরা প্রথম 4টি আইটেম মোটামুটি শেষ করেছি আলোচনা, তাই না? ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলস, দেন হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে এসে, তারপরে হচ্ছে রিপোর্ট। এবং অলরেডি আমি এই চারটার কিন্তু ব্রিফ এবং শর্ট কোশ্চেন এবং এমনকি মানে ব্রড কোশ্চেনেরও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, এই যে চারটা আইটেমেই, তাই জি না? স্যার। ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসে যেখানে তিনটা ফোল্ডার আছে, একটা হচ্ছে কি প্রথমে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং হচ্ছে ব্রড কোশ্চেনটা এখনও দেওয়া হয়নি। আচ্ছা, এটা তো ব্রড কোশ্চেন নাই, ইন্ট্রোডাকশন রাইটিং স্কিলস তো নাই, প্যারাগ্রাফের আছে, তাই না? ওটা যেহেতু ব্রড কোশ্চেন নাই। রেগুলার কোশ্চেন হ্যাঁ, অ্যান্সার তো আজকে দিবেন এই যে না স্যার? ব্রিফ, শর্ট এবং বলো। স্যার, কিছু পাইনি তাই। বুঝলাম না, কিছু পাওনি বলতে? হ্যাঁ, রিফাত কি বলতে চাচ্ছ আমি বুঝিনি তোমার কথাটা, আবার বলো। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে কি এই যে দেখো, এখানে গেলে পারে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। আমি তোমাদের বলেছি কি ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের আনসারগুলো লিখতে কিন্তু, ঠিক আছে? এবং আমি এখানে ডেটও দিয়েছি তোমাদেরকে, বিশেষ করে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসের জন্য দিচ্ছে 27 তারিখ, মানে আজকে লাস্ট ডেট হিসাবে দিয়েছিলাম। আর হচ্ছে প্যারাগ্রাফের জন্য দিয়েছি 2 ডিসেম্বর, তাই তো? এর ভিতরে কিন্তু শেষ করতে হবে 2 ডিসেম্বর। এবং এই দুটা লেখার পর পরবর্তীগুলো কিন্তু আরও ফাস্ট টাইম দিব আমি। হ্যাঁ, এবং কিভাবে লিখতে হবে বা কি লিখতে হবে কি তোমরা বুঝতে পারছো তো, নাকি আসলে বুঝতে পারছো না? সেটা একটু শেয়ার করো আমার সাথে। হুম। স্যার আচ্ছা। বুঝতে পারছি তো, লেখা হ্যাঁ, দিয়ে দিয়ে হ্যাঁ, দিছি। হ্যাঁ, তোমরা অনেকেই দিয়েছো, অনেকে যারা দাওনি, যদি বুঝতে না পারো আমাকে একটু বলবা। যেমন এই যে অন্তরা আক্তার দিয়েছে, তাই তো? দেখি ওরটা একটু দেখাই দিই। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসের শর্ট কোশ্চেনগুলো, এর আগে দিয়েছি ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসের ব্রিফ কোশ্চেনগুলো। হ্যাঁ, সেটা তোমাদের বইয়ে আছে। আমার উদ্দেশ্য হচ্ছে কি তোমাকে একবার করে খাটানো এবং লেখানো। হ্যাঁ, এই যে দেখো এইভাবে কিন্তু সে লিখে দিয়েছে সুন্দর করে তথ্যগুলো, যেগুলো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে দিয়েছি সেইগুলো। তারপরে পার্ট বিতে এভাবেই যেভাবে বইয়ে তোমাদের আছে সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবা। যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ করতে পারো তো একটু চেঞ্জ করে লিখবা, যদি না পারো তো চেঞ্জ করারও প্রয়োজন নেই। তুমি ওইগুলোকেই দরকার হলে কপি করো। আমার কাজ হলো তোমাকে দিয়ে একবার ওইগুলোকে কাজগুলো করানো। এতে কি হবে, তোমার মাথার ভিতরে বিষয়গুলো আসবে। আমি এই কথাটা কিন্তু বারবার বলছি, কিন্তু দুঃখের বিষয় তোমরা অনেকেই কাজগুলো করছো না। কেন যে করছো না আমি ঠিক বুঝতে পারছি না, যে আমার ডিরেকশনটা হয়তো তোমার কাছে প্রপার মনে হচ্ছে না, যে স্যার অযথা সময় নষ্ট করাবেন কেন, এরকমও কারো কাছে মনে হতে পারে। হ্যাঁ, তা সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমাকে যেহেতু কাজগুলো করাতে স্যার হবে আমি করাবো। কয়েকটা পাই নাই, ওইগুলো বাদে বাকিগুলো হ্যাঁ, লিখছি। যেগুলো পাওনি সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমি তো দিবই আনসারগুলো, তাই না? হ্যাঁ, তো অনেক কিছুই হয়তো বা তোমরা বইয়ে পাবা না, দুই যেগুলো মানে পাইনি সেগুলো আমরা হ্যাঁ, আপনার অ্যান্সার আচ্ছা। দিয়ে পড়ে আবার হ্যাঁ, লিখবো। হ্যাঁ, যখন আমি দিব তখন তোমরা শেষ করবা। ঠিক আছে, তো যে যে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসের এটা তোমাদের শেষ হয়েছে আজকে। এই আজকে আমি কিন্তু আনসারটা তোমাদেরকে দিয়ে দিব, এটার আনসারটা দিয়ে এই দিব। 2 ডিসেম্বর স্যার, এইটার আমি বুঝিনি স্যার, 2 ডিসেম্বর কি স্যার? প্যারাগ্রাফ থেকে লিখতে বলেছি, যে পার্ট এ আর বি প্যারাগ্রাফ অংশ থেকে 2 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে, বুঝনি? স্যার ওই যে ব্রিফ আর শর্ট গুলা স্যার। হ্যাঁ, এখানে তো আমি সেটা লিখে দিয়েছি, যে কি লিখেছি, মেক ইউর নোট অন দ্য কোশ্চেন অফ পার্ট এ অ্যান্ড বি ফ্রম প্যারাগ্রাফ অ্যান্ড সাবমিট দ্য নোট বাই 2 ডিসেম্বর। এটাও যা কথা এটাও তো একই কথা নাকি? জি স্যার, এই প্যারাগ্রাফের জন্য কি মানে ওই একই মানে আমাদের কি দিয়েছেন নাকি? আমি তো পাইনি। পাবা না কেন, আমি তো গ্রুপে দিয়েই দিয়েছি কালকে। এই যে এখানে দিয়েছি না, আমি তো এখনো দেখাচ্ছি তোমাকে, যে ব্রিফ, শর্ট, ব্রড এগুলো তো দিয়ে দিয়েছি। এর ভিতরে পার্ট এ আর পার্ট বি এরটা লিখবা, নাকি এখনো বোঝনি? বলো। জি স্যার বুঝছি। এটা তো দিয়ে ওটা দিয়েছি আমি। দেখা হয়নি স্যার, আমি ঠিক তো এই আছে। যে একদম রিপোর্ট পর্যন্ত দিয়ে দিয়েছি তোমাদের, রিপোর্ট পর্যন্ত দিয়েছি, কিন্তু আমি তো এখনো লিখতে দিই না রিপোর্ট পর্যন্ত। যে দুটো দিয়েছি আগে সেই দুটো শেষ করো। হুম। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আর জি স্যার। আর যদি না বুঝবা সেটা আগে থেকে বলতে হবে, যে এটা দিয়েছি মনে করো অনেক আগে, এখন তুমি বলতেছো শেষের দিকে, যেদিন জমা দেওয়ার ডেট সেই দিন বলতেছো আমি বুঝি নাই। কিন্তু এই কথাগুলো কিন্তু আমি ভিডিও ক্লাসে বারবার বলছি। তাহলে নিশ্চয়ই তুমি ভিডিও ক্লাসগুলো হয়তো দেখছো না, যারা মানে অন্যরা যারা আছে, আর না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, যে কোনো একটা কিছু হবে। হ্যাঁ,
তো আমি যেহেতু এর ভিতরে চেক করব তোমাদের কারা কারা দিচ্ছ কারা কারা দিচ্ছ না, তারপরে তো একটা ব্যবস্থা নিবই। কারণ অ্যাক্টিভ, আমি একদম পুরো অ্যাক্টিভ স্টুডেন্ট চাচ্ছি, যে তারা অ্যাক্টিভ হবে এবং অটোমেটিক তারা ভালো রেজাল্ট করবে এইগুলো কাজ করানোর মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তো রিপোর্টের ব্যাপার পর্যন্ত আমরা শেষ করেছি এবং গতকালকে রিপোর্ট নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, মানে গতকালকে না, তার আগের ক্লাসে। আর একটা বিষয় হলো, তোমাদের যেহেতু আমি একটু ঘন ঘন ক্লাস নিচ্ছি, এই জন্য টাইমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, যে আমি তোমাদের স্বার্থেই কিছু বিষয়কে দ্বিতীয় ব্যাচে, মানে প্রথম ব্যাচের সাথে যুক্ত করে একটু আগায় নেওয়ার চেষ্টা করছি। একটু দয়া করে তোমরা এই পরিশ্রমটুকু একটু করে নিও, না হলে পিছিয়ে থাকবা। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটা অনেকখানি পিছিয়ে পড়তে পারো। এই জন্য যদি আমি প্রোজটাকে অন্তত ওদের সাথে তোমাদের কিছুটা আগায় নিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা। হ্যাঁ, আর তোমরা অনেকেই এখন হঠাৎ হঠাৎ বলতে, স্যার আমার দেখা যাচ্ছে অনেকে কিছুদিন আগে যুক্ত হয়েও বলতেছে, স্যার আমার ইনকোর্স পরীক্ষা, এই পরীক্ষা, সেই পরীক্ষা। না পড়ে তো আর পরীক্ষার কথা ভেবে কোনো লাভ নেই, আর আমার এখানে কিছু করারও নাই। হ্যাঁ, যেটা সরাসরি কথা, তোমাকে পড়তে হবে, তাহলে তুমি পারবা। এই, আচ্ছা, তো যেহেতু আমাদের রাইটিংয়ের ব্যাপার শেষ, রাইটিংয়ের পরেই আসে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো আজ থেকে আমরা পোয়েট্রি কাজটা করবো, তাই না? আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের চতুর্থ চ্যাপ্টারটা দেওয়া আছে, তোমরা কিন্তু আমি কিন্তু মনে করাই দিলাম, আবারও পড়ে ফেলবা। তো এখন আমরা পোয়েট্রিতে চলে যাব। দেখি পোয়েট্রিতে কি কি পড়া হয়েছে তোমাদের এই পর্যন্ত। পোয়েট্রি কয়টা পড়েছি বলো তো আমরা? 3টে স্যার। এ পর্যন্ত 3টা পড়েছি, তাই তো? স্যার, এবার 3টা। হ্যাঁ, এবার আমরা একবারে মোটামুটি 4টা থেকে 5টা শেষ করব একটা না। আমরা পড়েছি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, পড়েছি অন ইজ ব্লাইন্ডনেস, তাই তো? আর পড়েছি কি হাউ ডু আই লাভ দি, এই 3টা সনেট পড়েছি, তাই না? হুম, আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে লিরিকে যাব। মোটামুটি আমরা 2টা লিরিক পড়ব আর 2টা ড্রামাটিক মনোলগ পড়ব, ঠিক আছে তো? হুম, তাহলে প্রথম যে লিরিকটা আসছে এটা হচ্ছে টু ড্যাফোডিলস। এটা কি সবার পড়া আছে? বলো। টু জি ড্যাফোডিলস। স্যার। জি স্যার, একবার পড়া হয়েছে। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি 2টা ঠিক পয়েন্ট, আছে। হ্যাঁ 2টা পয়েন্ট মোটামুটি শেষ করতে পারবো। আজকে আমরা 2টা পয়েন্ট শেষ করবো। হ্যাঁ, আই ওয়ান্ট এ লনলি অ্যাজ এ ক্লাউড আর হচ্ছে টু ড্যাফোডিলস, এই দুটাকে আমরা একটু শেষ করে নেওয়ার চেষ্টা করব, যদি পারা যায়, দেখা যাক কি হয়। হুম, তারপর লিরিক কি, এগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে যাই হচ্ছে পয়েমটাতে। ড্যাফোডিল ফ্লাওয়ার্স, তাই না? সবাই আমরা দেখেছি তো, না? জি দেখছি কি? স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তো আরেকবার একটু দেখাই, অনেকে থাকতে পারো যারা দেখোনি, আমরা একটু দেখি যেটা আমাদের দেশে হয় কিনা। আমাদের দেশে কি ড্যাফোডিল ফ্লাওয়ার্স হয়? দেখছো কখনো? না স্যার, আমি না স্যার। না স্যার। আমাদের দেশে না তো দেখিনি। এই যে এই ফুলগুলো হচ্ছে স্যার। ড্যাফোডিল। হ্যাঁ, বিভিন্ন কালারের দেখতে পাচ্ছ। সূর্যমুখী ফুলের মতো। হ্যাঁ, অনেকটাই সূর্যমুখী ফুলের মতো, কিন্তু দেখাচ্ছে ওর থেকে ছোট সাইজে। এবং বিষয়গুলো, এটা আমরা অনেক সময় ঘাস ফুল বলে থাকি। হ্যাঁ, মানে কচুর মতো একটা নিচে একটা অংশ থাকে, দেখবো যে বাড়ির মানে কার্নিশে কার্নিশে বা হচ্ছে অনেক সময় গেটে বা দরজায় বা মেন রাস্তার সামনে অনেক সময় পাশে পাশে দেওয়া থাকে এরকম ফুলগুলো। হুম, তো যাই হোক, তোমরা হয়তো বা দেখেছো, কিন্তু কবি এই ফুলগুলো দেখার পর যে ধরনের রিয়াকশন করছেন, সেই রিয়াকশনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যে টু ড্যাফোডিলস, ড্যাফোডিলের প্রতি। তাহলে ড্যাফোডিলের প্রতি কবির একটা বিশেষ, মানে কি বলবো, মনোভাব বা অ্যাটিটিউড, সেই বিষয়টা। প্রথমেই কবি কি করেছেন, টার্ম করেছেন ড্যাফোডিল ফুলকে কি হিসাবে বলো তো? ফেয়ার। ফেয়ার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেয়ার? সুন্দর। হ্যাঁ, তাই তো, বিউটিফুল, নাইস, তাই তো, এইভাবে ফেয়ার ড্যাফোডিলস, কবি এভাবেই অ্যাড্রেস করলো ড্যাফোডিল ফুলকে। তাহলে এই ড্যাফোডিল ফুলের যে অ্যাড্রেসিংটা, এটা প্রথমেই আমরা কি ধরনের লিটারি টার্মস পাই এখানে বলো তো? কি ধরনের? পার্সোনিফিকেশন। হ্যাঁ, দিস ইজ আ কাইন্ড অফ পার্সনিফিকেশন বিকজ দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফিকেশন। taken the daffodil flowers as a human being and he is talking with him or her। এখন ড্যাফোডিল ফুলকে আমরা কি বলবো জানি না, শি বলি না, যেহেতু ফুল, তাহলে হার বলতে পারি। এটা অ্যাড্রেস করার পর দ্য পয়েট ইজ সেইং দ্যাট হি ইজ ভেরি স্যাড অ্যান্ড সো উই উইপ টু সি। উই বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এখানে? কবি কাকে বোঝালেন? স্যার, মানবজাতি। হ্যাঁ, মানুষদেরকে। আমরা মানুষেরা, মানুষের। তাই তো, আমরা মানব জাতি বা আমরা মানুষেরা কি করছি? আমরা কষ্ট পাই, দুঃখ পাই বা কাঁদি কি দেখে? টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, তুমি যে এত স্যার তাড়াতাড়ি গ্রুপে তো চলে যাও। মেসেজ দিছে স্যার, ঢুকতে পারতেছে না।
তুমি যে এত তাড়াতাড়ি চলে যাও এই কথাটা ভেবেই আমি খুবই কষ্ট পাই। স্যারের ইনবক্সে দিলেই তো হতো। মনে হয় নতুন, জানে না। স্যার পড়ছে আমাদের নিয়ে বিপদে, স্যার যা যা বলে মানুষ তাই তাই শোনে না। হয়তো নতুন এই ছেলেটা, দেখি নাই না, তো। এটা তো অনেক দিন যুক্ত হয়েছে। হ্যাঁ, সবাই এরকমই করে স্যার বলা সত্ত্বেও। আউট করে দিব আবার। ঠিক। আর বারবার বলা হচ্ছে গুগল ক্লাসরুমে যুক্ত হতে, গুগল ক্লাসরুমে যুক্ত হতে, গুগল ক্লাসরুমে যুক্ত হতে, কিন্তু কে কার কথা শুনতেছে? মানে অদ্ভুত, মানে কি বলবো, ছেলে মেয়ে এরা কি পড়াশোনা করে নাকি করে না, নাকি কমান্ডো বোঝে না? আমি এটাও বুঝি না। হ্যাঁ, কমান্ডো বোঝে না যে একটা কমান্ড কি বলতেছি আমি, সেটা যে কাজটা করবে এবং না বুঝলে যে আমাকে কল দিবে। আমি প্রত্যেককে জয়েন করার সময় একটা মেসেজ দিয়েছি, কি বলো তো। প্রথম কথাটা হচ্ছে তুমি কোন নম্বর থেকে ফি দিয়েছো, দ্বিতীয় কথা হচ্ছে তুমি কোন ইয়ারের ব্যাচে যুক্ত হবে, তৃতীয় কথা হচ্ছে আমি তোমাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করছি, কিন্তু গ্রুপে কোনো কমেন্ট করবে না বা লাইক করবে না, প্রয়োজনে আমাকে আলাদা করে মেসেজ দিবে। এই মেসেজটা কে পায়নি বলো যুক্ত হওয়ার সময়? কে পায়নি? এমন কেউ আছো যে এই মেসেজটা আমি তাকে দেই নাই? মনে হয় সবাই পেয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরও কি সেই মেসেজটার মানে মিনিংটা কি বুঝতে অসুবিধা খুব? আর অনেকেই লেখাটা নিচে আবার লাইক দেয়। আমি যে একটা কমেন্ট দিস যে লিখে দিয়েছি যে লাইক করবা না, বা সে তার নিচে আবার কমেন্ট দিয়েছে, স্যার বুঝতে পারছি। আমি তো বলে দিয়েছি যে কোনো ধরনের কোনো কমেন্ট করবা না। মানে আমি বুঝি না যে তোমরা আসলে কথা বুঝো না নাকি আবেগে কাজ বেশি হয়ে যায়, এটা একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আর সোজা হিসাব লিঙ্কটা গুগল ক্লাসরুমে দেওয়া হচ্ছে, এখানে গেলেই তুমি সহজেই যুক্ত হয়ে যেতে পারবে। এখন নেটওয়ার্কের প্রবলেম হলে স্যার তো আমার অনেকে কিছু হয়তো করার নেই। হয়তো খেয়াল করে না ঠিকভাবে যে কি বলছেন, না, এর সেটাই জন্য তো। ভুল করে। আমি যে গ্রুপে অনেক সময় তোমাকে আউট করে দিই, সেটাও তো একটা বিষয়, বোঝার বিষয়, তাই না? হ্যাঁ, আচ্ছা যাক, ওই কথা আর বলবো না। হ্যাঁ, তো বলছে যে তাহলে কবির দুঃখ পাওয়ার প্রধান কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন অফ হিজ বিং স্যাড? রিজনটা কি? ওরা যদি মারা যায় হ্যাঁ, খুব ড্যাফোডিল দ্রুত ড্যাফোডিল ফুলগুলো কি হেস্ট অ্যাওয়ে, মানে কি খুব দ্রুত চলে যাওয়া। ড্যাফোডিল আর এখানে ঝরে চলে, যাওয়া। হ্যাঁ, চলে যাওয়া বলতে কি বোঝানো হচ্ছে? ঝরে যাওয়া বা মারা যাওয়া বা ড্রাই অ্যাওয়ে হয়ে যাওয়া, এটা, তাই না? এত দ্রুত যে, জি। তুমি এত দ্রুত চলে যাও যে অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, যে সূর্যটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেও এখনো কি করতে পারেনি, হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন। তাহলে যে সূর্যটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে আমাদেরও আগে, সেও এখনো দুপুর পর্যন্ত পৌঁছাতেই পারেনি। হ্যাজ নট অ্যাটেইন, অ্যাটেইন মানে কি অর্জন করা নাকি, মানে তার পজিশন একদম নুন, মানে কি 12টা বাজলে যে একটা মানে আমাদের মাঝ বরাবর মাথা বরাবর সূর্য চলে আসে, সেই পজিশনও এখনো সূর্য এসে পৌঁছাতে পারেনি, অথচ তুমি ফোটার কিছুক্ষণ পরেই ঝরে যাচ্ছ। সো ইউ লিভ, হ্যাঁ, সো ভেরি শর্ট আ টাইম। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু ওকে একটু মেসেজ দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা। তো বলছে যে এখনো সূর্য দুপুর পর্যন্ত গড়ায়নি, তাই না? এর আগেই ড্যাফোডিল ফুল তুমি ঝরে যাচ্ছ, চলে যাচ্ছ। সুতরাং প্লিজ স্টে, স্টে আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান বাট টু দ্য ইভেন্ট সং। অতএব কতক্ষণ থাকতে বলছে, কে বলো তো? স্টে, স্টে তো থাকো। কতক্ষণ পর্যন্ত? আনটিল দ্য হেস্টিং ডে, হেস্টিং মানে কি, যে দ্রুত যে দিনটা শেষ হয়ে যাও, সেই দিনটাও কি হ্যাজ রান,
সে ছুটে সন্ধ্যা চলেছে, পর্যন্ত। হ্যাঁ ছুটে চলেছে, কতক্ষণ পর্যন্ত দিন থাকে? সন্ধ্যা পর্যন্ত। অতএব এই দিনটা অন্তত তার কোর্স শেষ করার পর্যন্ত তুমি থাকো, বিশেষ করে বাট টু দ্য ইভেন্ট সাং, তাই তো, সন্ধ্যার যে নামাজ বা প্রার্থনা, অন্তত সে পর্যন্ত তুমি থাকো। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই উইল গো উইথ ইউ অ্যালন, তারপরে না হয় দুইজন মিলে একসাথে প্রার্থনা করার পর আমরা একসাথে চলে যাব। তো এভাবেই, তার মানে কি কবি কি বলতে যাচ্ছে? কবিও কি বলতে চাচ্ছে যে তার জীবনটাও এরকম ড্যাফোডিল ফুলের মতোই, কি অল্প সময়ের জন্য, তাই না? নিষ্ঠায়। হ্যাঁ ক্ষণস্থায়ী, কিন্তু আসলেই একটা ড্যাফোডিল ফুল হয়তো একটা দিনও থাকে না, কিন্তু আমরা তো একটা দিন থাকি। কিন্তু তাই বলে ড্যাফোডিল ফুল যদি সন্ধ্যা পর্যন্ত থাকেই, তাহলে আমরা কি তার সাথে কি প্রার্থনা করার পর আমরা চলে যাব? আসলে সেটা বোঝাতে চাইনি যে আমরাও মারা যাব। হ্যাঁ, কিন্তু মারা যাওয়ার সেন্স একটা বোঝানো হয়েছে এই কোর্স ডিউরেশনটা দিয়ে, তাই না? যে আমরা সকাল বলতে আমরা আমাদের ইউথকে বুঝছি হয়তো, তারপরে দুপুর আমাদের মিডিল এজ, আর সন্ধ্যার সময় আমাদের কি ওল্ড এজ, যখন আমরা মারা যাব। কিন্তু এই একটা দিনের যে সময়সীমা, সেটাও তো ড্যাফোডিল ফুল পূর্ণ করতে পারে না, সে তো তার আগেই ঝরে যায়। সো দ্য পয়েট ইজ ভেরি স্যাড। তাহলে এখানে কবি বিশেষ দুইটা কারণে দুঃখিত। দুটা কারণ কি কি বলো? স্পেশাল দুইটা কারণ কি কি? একটা হচ্ছে ইনওয়ার্ড, তাই তো, বা একটা ইনার মিনিং রয়েছে, আর একটা হচ্ছে আউটার মিনিং রয়েছে। সেই দুটা কি? স্যার আমি আহ, একটা হচ্ছে ডেফোডিলরা খুব দ্রুত মারা যায়, এটা হচ্ছে আউটার মিনিং। হুম ইনার মিনিং হচ্ছে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, খুব দ্রুত শেষ হয়ে যায়, যৌবন অনেক জলদি শেষ হয়ে যায়। হুম হুম, ইয়েস, দ্যাট ইজ দ্য রিজন। হ্যাঁ, তাহলে এখানে আমরা বুঝতে যাচ্ছি যে তিনি ড্যাফোডিল ফুলের ঝরে যাওয়া দেখে দুঃখ পাচ্ছেন, এটা স্বাভাবিক। কিন্তু তিনি যে আরও ডিপে দুঃখ পাচ্ছেন, সেটা কার জন্য? নিজের জন্য। যে আমিও একসময়, এই ড্যাফোডিল ফুল আমাকে মনে করিয়ে দিচ্ছে, দ্য ফ্লাওয়ার্স আর রিমাইন্ডিং মি দ্যাট নট অনলি আই, ইউ উইল অলসো গো ফ্রম দিস আর্থ ভেরি সুন। এটাতে হয়তো কবি আরও বেশি দুঃখ পাচ্ছেন বা পেয়েছেন, তাই না? তো এখান থেকে সামারটা পড়ে নিবা। সুতরাং কবি বলছেন, এবার পরবর্তী স্টেঞ্জায় কি বলা হচ্ছে? উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। কবি এবার বাস্তব কথাটা বলে দিলেন যে আমাদেরও ঠিক ওই রকমই অল্প সময় আছে, ঠিক তোমার মতো, অ্যাজ ইউ, তুমি যেমন, তোমার যেমন অল্প সময়, ওই রকম। এবার ড্যাফোডিল ফুলের সাথে তুলনা করার পর পর তিনি কার সাথে তুলনা করলেন? উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং। ঠিক বসন্তের মতো আমাদেরও জীবনের বসন্ত খুবই ছোট। উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং। তাহলে এখানে বসন্ত কি রেফার করছে বলো তো? স্প্রিং, যে যৌবন। হ্যাঁ আমাদের ইউথকে হুম। নির্দেশ করছে, যে উই হ্যাভ আ ইউথ বাট দ্যাট ইজ ভেরি শর্ট, বিকজ উই হ্যাভ 6 সিজনস, বাট অ্যামাং দেম স্প্রিং ইজ দ্য ভেরি শর্টার ওয়ান, দ্য মোস্ট শর্টেস্ট সিজন অফ আউট অফ দ্য 6, তাই না? তো ঠিক একইভাবে আমরা যদি আমাদের জীবনকে এরকম বিশেষ করে 3টা ঋতুর সাথে তুলনা করি, একটা হচ্ছে আমাদের বিগিনিং, দ্যাট ইজ দ্য চাইল্ডহুড, তাই না? দেন হচ্ছে মিডল এজ, or we can say youth, and then we can say about the adulthood এবং মিডল এজ, এই দুটার থেকে যদি আমরা ধরি কম্প্যারিজনে, যে আমাদের ইউথফুলনেসটা খুবই অল্প সময়ের জন্য। এবং বলা হচ্ছে আমরা এত দ্রুত বড় হয়ে উঠি, অ্যাজ কুইক আ গ্রোথ, যে আমরা খুব দ্রুত বড় হয়ে উঠছি কিসের জন্য? টু মিট ডিকে, ধ্বংসকে, মানে কি ধ্বংসের সাথে সাক্ষাৎ করার জন্য, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য। অ্যাজ ইউ, তুমি যেমন খুব দ্রুত বেড়ে ওঠো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য, শুধু তুমি নয়, অর অ্যানিথিং। কবি কি শেষ পর্যন্ত পার্টিকুলার থেকে কি ইউনিভার্সালে আসলেন না? যে পার্টিকুলারলি তিনি প্রথমে ড্যাফোডিলকে বলছিলেন, তারপরে তিনি মানুষের জীবনকে বললেন, পরবর্তীতে কোন টার্মটা আসলো? যে এনিথিং, সো হোয়াট এভার মে বি অন দিস আর্থ, এভরিথিং ইজ সাপোজ টু, হ্যাঁ, নট অনলি সাপোজ টু বাট fated, to go away very soon on this earth. They are not here for the time unlimited, নাকি অসীম সময়ের জন্য কিন্তু তারা এই পৃথিবীতে নেই। তাহলে আমরাও ঠিক তোমার মতো বা অথবা অন্য যা কিছুই বলি না কেন, ঠিক সব কিছু যেমন দ্রুত গজে ওঠে, দ্রুত জন্মে ওঠে, বা দ্রুত বড় হয় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, আমাদেরও অবস্থা ঠিক একই। তাহলে এতক্ষণ ধরে তিনি কিন্তু মৃত্যু নামক কোনো শব্দ উচ্চারণ করেননি, করেছেন কি বলো? সবগুলোকে তিনি হ্যাঁ। একটু, মানে কি, একটা মানে ডিসগাইজ রূপে বললেন, একটা সিম্বলিক্যাল ওয়েতে বললেন। শেষ পর্যন্ত তিনি আর কথাটাকে লুকিয়ে রাখতে পারলেন না। শেষে কি বললেন? এই যে টু মিট ডিকে মানেও তো মৃত্যু, তাই না?
তারপর শর্ট টাইম টু স্টে, এটাও মানে মৃত্যুকে খুব তাড়াতাড়ি দেখা। শেষ পর্যন্ত বলেন উই ডাই অ্যাজ ইয়োর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে। আমরাও ঠিক মারা যাই তোমার মতোই, এবং আমরাও ঠিক ড্রাই হয়ে যাই তোমার মতোই, শুকিয়ে যাই। মারা যাওয়ার পর কি হয় আমাদের অবস্থা? আমরা পুরো শুকিয়ে যাই, আমরা মারা যাই। শুকিয়ে যায়। হ্যাঁ, তাহলে উই ডাই অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে। কার মতো? এবার তিনি ড্যাফোডিল ফুলের কথা বাদ দিয়ে, স্প্রিংয়ের কথা বাদ দিয়ে, আর এনিথিংয়ের কথা বাদ দিয়ে বিশেষ 3টা সিমিলি ইউজ করেছেন। 3টা তো না, 2টা, তাই না? এখানে স্পেশাল সিমিলি কি কি সেটা? কার মতো শুকিয়ে যাচ্ছি? লাইক টু দ্য সামার্স রেইন। সামার স্টে। হ্যাঁ, মনে করো বিশাল তাপদাহ চলছে, ওই সময় যদি একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিটা মাটিতে পড়ার পর কতক্ষণ থাকবে? থাকবে বেশিক্ষণ? পড়া মাত্রই তো হ্যাঁ, শুকিয়ে যাবে। পড়া মাত্রই শুকিয়ে যাবে। ঠিক আওয়ার্স is the same duration, has the same duration, that very soon we just have come on this earth and very soon we will go away. হ্যাঁ, একদম দ্রুত, শুধু তা, অথবা অথবা কার মতো? অর দ্য পার্লস অফ মর্নিং ডিউ, অথবা এই যে শিশির পরে গাছের পাতাতে বা হচ্ছে গ্রাসের উপর, ঘাসের উপরে সূর্য ওঠার সাথে সাথে কি তাদেরকে আর খুঁজে পাওয়া যায়? কোথাও খুঁজে পাওয়া না, যায়, ভ্যানিশ নেভার হয়ে যায়। টু বি ফাউন্ড এগেইন, যেগুলোকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো আমাদেরও আমাদের মৃত্যুর পরায় কোথায় খুঁজে পাওয়া যাবে আমাদেরকে? বলো, ইজ দেয়ার এনি হোয়ার উই ক্যান ফাইন্ড আওয়ার সেলফ? নো হোয়ার অন দিস আর্থ, but according to our belief we may be found in the heaven or in the hell, or we may be found after the doomsday, but actually we don't know where we have come from and where we will go. এভাবেই কবি ড্যাফোডিল ফুল, তারপরে নিজের জীবন, এবং শেষ করে সব কিছুকে তিনি একটা বিশেষ টাইম ডিউরেশন দিয়ে গেলেন, অ্যান্ড দ্যাট টাইম ডিউরেশন ইজ ভেরি শর্ট অর ট্রানজিয়েন্ট, তাই তো? খুবই লিমিটেড এবং অস্থায়ী বা হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে ড্যাফোডিল ফুলকে যদি আমরা বলি যে এটা ড্যাফোডিল ফুল আসলে কি সিম্বলাইজ করছে, হোয়াট ডাজ ড্যাফোডিল সিম্বলাইজ? বলো। শর্ট লাইফ হ্যাঁ, স্পান। শর্ট এক্সিস্টেন্স অফ লাইফ। হোয়াট ইট মে বি দ্য হিউম্যান লাইফ, অর ইট মে বি দ্য টাইম ডিউরেশন অফ এনিথিং এলস। সেটা ফুল হতে পারে, মাছ হতে পারে, পাখি হতে পারে, গাছ হতে পারে, বাতাস হতে পারে, সব কিছু। এমনকি পৃথিবীটারও হয়তো একসময় শেষ আছে, তাই না? ধর্মমতে কি পৃথিবীও একসময় শেষ হবে, হয়তো তার সাথে সাথে আমাদের ধ্বংস হবে। টাইম ডিউরেশনটা একটু কম বেশি আছে, বাট ইট উইল অলসো বি ডেস্ট্রয়েড ওয়ান ডে। তো এই হচ্ছে আমাদের এই কবিতার বিষয়টা। তোমরা সামারিগুলো পড়ে ফেলবে, আমি একটু থিমেটিক আইডিয়াটা একটু নিয়ে কথা বলি। হ্যাঁ, থিমসটা নিয়ে একটু কথা বলি। দ্য মেইন মেসেজ অফ হেরিক্স স্পিকার, একটু মিউট রাখো, ইন টু ড্যাফোডিলস ইজ দ্যাট থিংস চেঞ্জ। প্রত্যেকটা জিনিস কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। টাইম মুভস ফরওয়ার্ড, ওয়েটিং ফর নাথিং অ্যান্ড নো ওয়ান, কারোর জন্য সে অপেক্ষা করে না। ইফ দেয়ার ইজ আ কনস্ট্যান্ট অন হুইচ ওয়ান ক্যান ডিপেন্ড, ইট ইজ দ্যাট টাইম অলওয়েজ মার্চ ফরওয়ার্ড। একটু মিউট রাখো, একটু মিউট রাখো সবাই। সঞ্জনা জামান, একটু মিউট রাখো প্লিজ। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে এইজিং অবজেক্টস অ্যান্ড অল্টারিং দ্য ল্যান্ডস্কেপ অ্যাজ ইট গোজ। সব কিছুই এইজিং হয়ে যায়, সব কিছুর পরিবর্তন হয়ে যায়। অল থিংস ইভেনচুয়ালি ডাই, কাম টু অ্যান এন্ড, অ্যান্ড দাস ইফ টাইম ইজ আ কনস্ট্যান্ট সো ইজ ডেথ। সময় যেমন, মৃত্যুও তেমনি আমাদের জীবনে আসবেই। সুতরাং হেরিক্স পোয়েম ইজ আ ডেসক্রিপশন অফ মর্টালিটি, মৃত্যুকে নিয়ে কথা বলা হয়েছে। ইন অর্ডার টু রিলাই, হ্যাঁ, দিস মেসেজ অফ এফিমেরালিটি, এফিমেরালিটি মানে হচ্ছে ট্রানজিয়েন্স, সংক্ষিপ্ত লাইফ, হি ইউজেস সিম্বলিজম টু হাইলাইট দ্য ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং অফ লাইফ। তাই তো, জীবন কিভাবে প্রথমে আসে পৃথিবীতে, তারপর একসময় শেষ হয়ে যায়। এখানে সিম্বলিক্যাল বিষয় কে কি সিম্বলাইজ করছে সব বলে দেওয়া হয়েছে, যেমন কি যে দ্য আর্লি রাইজিং সান গিভস ওয়ে টু নুন, অ্যাজ ডে গিভস ওয়ে টু ইভিন সাং, স্প্রিং ইভেনচুয়ালি মুভস ফ্রম গ্রোথ অ্যান্ড টু ডিকে, দ্য সামার্স রেইন অ্যান্ড মর্নিং ডিউ বোথ ইভেনচুয়ালি ড্রাই আপ অ্যান্ড ইভাপোরেট। ইভাপোরেট মানে কি? বাষ্প হয়ে উড়ে যাওয়া। তো এই সব কিছু কি করছে? The ephemerous daffodils will eventually die because everything in this life changes and vanishes. There doesn't seem to be anything permanent in the physical world upon which the reading audience can rely. হ্যাঁ,
সুতরাং হেরিক এন্ডস হিজ পোয়েম উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মর্নিং ডিউ রাদার দ্যান উইথ আ হোপফুল মেসেজ টু হিজ রিডার্স অ্যাবাউট দ্য প্যাসেজ অফ টাইম। মানে এখানে মেইনলি একটাই কথা, কথাটা কি, যে এভরিথিং চেঞ্জেস অ্যান্ড ডাই উইথ দ্য পাসেজ অফ টাইম। কারণ কি, টাইম কি কনস্ট্যান্ট, ইট ইজ মুভিং কনস্ট্যান্টলি, ইট ডাজন্ট ওয়েট ফর এনি ওয়ান এলস। সবাইকেই সে কি করে হার মানিয়ে দিবে একসময়। তো তোমরা একটু দয়া করে সুন্দর করে পড়ে নিবা, ঠিক আছে তো? হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হুম, স্যার এখানে তো সামার্স ডিউ আর হচ্ছে সামার্স রেইন আর মর্নিংস ডিউ তো সিমিলি, তাই না? হ্যাঁ সিমিলি। এখন আমাদের যে রিডিং স্কেলেও তো সেম এটা আছে, কিন্তু ওখানে না মেটাফোর বলছে, এটা কি ভুল হবে মেটাফোর দিলে? হুম, মেটাফোর তো বলা যাবে না, কারণ এর এখানে শর্ট এক্সিস্টেন্সের কথা বলা আছে, তাই না? মানে এখানে জি স্যার, ওটা মর্নিং, দেখে আমি কনফিউজড হয়ে হ্যাঁ গেছি। সিমিলি সেটাই হবে যার কেন আমি তুলনা করছি সেটা উল্লেখ করা থাকবে, সেটা হচ্ছে এক্সপ্লিসিট হবে, সেটা হবে সিমিলি। আর যদি মনে হয় যে এই যে এখানে কেন বলা হয়েছে, কি বিষয় তুলনা করলাম, এখানে ডায়ের কথাটা বলা হয়েছে না, সিমিলিটি মানে আমি সিমিলারিটি দেখালাম কি উদ্দেশ্যে, ডাইটাকে বোঝানো, যে আমরা মারা যাই দিয়ে কি, এখানে মোট 3টা সিমিলি কিন্তু ইউজ করা হয়েছে মোটামুটি, হচ্ছে উই ডাই অ্যাজ ইয়োর আওয়ার্স ডু, যেমন তোমার সময় শেষ হয়ে যায় ড্রাই অ্যাওয়ে, এবং বলা হচ্ছে লাইক টু দ্য, তাহলে এখানে সিমিলি মানেই তো এক্সপ্লিসিট কম্পারিজন হবে, যেখানে আমি জানাবো যে আমি কেন তুলনা করছি, ঠিক আছে তো? হ্যাঁ, তো এই জন্য তুমি জি স্যার, বাঘের তাহলে ওটা ভুল। হ্যাঁ তুমি বললা তুমি বাঘ আর তুমি বাঘের মতো শক্তিশালী, কোনটা সিমিলি আর কোনটা মেটাফোর বলো? তুমি বাঘ আর স্যার তুমি বাঘ বাঘের যেটা ওটা হচ্ছে মেটাফোর, আর বাঘের মেটাফোর, মতো শক্তিশালী ওটা হচ্ছে। সিমিলি। অতএব ইফ দেয়ার ইজ অ্যান স্যার ইন্ডিকেশন, আমাদের তো এই হুম বলো, হুম, হ্যাঁ রিফাত বলো, রিফাত কথা বলে চুপ হয়ে যায় কেন, নাকি নেটওয়ার্কের সমস্যা তোমার? হয়তো স্যার নেটওয়ার্ক। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, এখানে এই বিষয়গুলো একটু খেয়াল করব আমরা। হুম, যেমন এখানে যে কথাটা বলা হয়েছে, যে মূল তত্ত্বটাই হচ্ছে কি, শর্ট এক্সিস্টেন্স, তাই না? তাহলে শর্ট এক্সিস্টেন্সের সেন্স এখানে আছে কিনা বলো? আছে। স্যার আছে। তাহলে তো আমার আর কিছু বলার আছে নেই। স্যার। হ্যাঁ, তাহলে এটাই, বইগুলোতে অনেক স্যার ব্যাপার আমাদের রয়েছে যে, টার্মস আর পদ্ধতি নিয়ে কি ক্লাস হয়েছে স্যার? মানে না ওটা হবে কিছু কবিতা না পড়ানো পর্যন্ত, ওটাতে আমি যাবো না, কারণ আমাকে তো এক্সাম্পল দিতে হবে, তাই না? অতএব টার্মগুলো হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ স্যার, আসবে, সেইটাই। কবিতা পড়ানোর পরে আমরা টার্ম নেব, যাতে আমি তখন এক্সাম্পলগুলো দিয়ে তোমাকে বিষয়টাকে তাহলে ক্লিয়ার উদাহরণ করতে দেওয়া পারি। যায় না, হ্যাঁ উদাহরণ দিতে পারবো না, তখন তুমি বুঝবা না, ঠিক আছে? এইটা, আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এই যে সামার থিম কি এত বড় বড় সবগুলো পড়তে হবে? না এতগুলো পড়ো, তোমাকে তো বোঝানোর জন্য এগুলো আলোচনা করা হয়েছে। যখন তুমি সামারি থিমের ব্যাপার আসবা, তাই না, যে থিম কি, তখন তোমাকে তো ব্রড কোশ্চেনে বললে বড় লিখতে হবে, শর্ট কোশ্চেনে বললে ছোট লিখতে হবে। এটা তোমার উপর, তোমার নির্ভর করবে কোন কোশ্চেনে চাওয়া হচ্ছে। যদি বলা হয় যে ব্রিফ কোশ্চেন, তখন তুমি কয় লাইন লিখবা বলো, হোয়াট ইজ দ্য থিম, এক লাইনে লিখতে হবে। কিন্তু এখন যদি বলে হোয়াট ইজ দ্য থিম দিয়ে বলে শর্ট কোশ্চেনে লিখতে হবে, তখন শর্ট কোশ্চেন তোমাকে অন্তত বড় করে লিখতে হবে। আর যদি বলা হয় যে থিমেটিক ডিসকাশনটা করো, পুরো কবিতা থিমেটিক ডিসকাশন, তখন তোমাকে অনেক বড় করে লিখতে হবে। অতএব তোমাকে অভিজ্ঞতা নিয়ে নিতে হবে যে যখন যে কোশ্চেনে চাওয়া হয়, ঠিক আছে? হুম, আচ্ছা, তো এই কবিতাটা খুবই সহজ। তারপরে আর একটা কবিতা পড়বো, দিয়ে আজকে আমরা পড়বো হচ্ছে লিরিক কি, লিরিকের বিশেষ ফিচারগুলো কি, এটা 2টা কবিতার আলোকে আলোচনা করব। আচ্ছা, এই কবিতা নিয়ে কি আরো সমস্যা আছে? আর বলো, ভেরি সিম্পল। না স্যার। হ্যাঁ, খুবই সিম্পল একটা কবিতা। তো এটা নিয়ে আর কথা বললাম না। তোমরা একটু, আমি শিটগুলো শেয়ার করে দিব, তোমরা দয়া করে একটু মনোযোগ দিয়ে এগুলো রিডিং দিয়ে নেবা, বা তোমাদের যে বই আছে প্যারাফ্রেজ আছে সেগুলো থেকে তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, দেন আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এটাও ওই ড্যাফোডিল নিয়ে, কিন্তু এর সেন্সটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা আবার ড্যাফোডিল ফুল হয়ে যাচ্ছে সিম্বল অফ নেচার। ড্যাফোডিল ফ্লাওয়ার্স অ্যাজ পার্ট অফ নেচার অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য ইনফ্লুয়েন্স, পজিটিভ ইনফ্লুয়েন্স অফ নেচার অন দ্য লাইফ অর দ্য মেন্টালিটি অফ হিউম্যান বিং। এইটা, এটা আবার শর্ট এক্সিস্টেন্স নিয়ে কথা বলছে না, ঠিক আছে? তো এখানে বিউটিকে তুলে ধরা হয়েছে, নেচারের বিউটি, এবং নেচার যে আমাদের মনে এক ধরনের ইফেক্ট ফেলে সেটা নিয়ে কথা বলা হয়েছে। সো হোয়াট ডাজ দ্য ভেরি ফার্স্ট লাইন সে, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দ্য ফার্স্ট লাইন অফ দিস পোয়েম, অর দ্য ইন দ্য নেম অফ দ্য পোয়েম? সিমিলি। সিমিলি। কেন সিমিলি? হোয়াট ইজ দ্য রিজন অফ বিং সিমিলি?
তুলনা করেছে। হ্যাঁ, সো হ্যাঁ, আই অ্যান্ড ক্লাউড, তাই তো, অ্যান্ড আই অ্যান্ড ক্লাউড হ্যাভ বিন কম্পেয়ার টু ইন্ডিকেট হুইচ ওয়ান, কি ইন্ডিকেট করতে? স্যার ওয়ান্ডারিং অ্যারাউন্ড। হ্যাঁ, লনলিনেস, তাই তো, ও লোনলি। লনলিনেসটাকে তুলনা করতে, যে একাকিত্ব, তাই তো। মেঘ যেমন একা, তার কেউ সঙ্গ দেয় না, ঠিক আমিও ওইরকম মেঘের মতো একা একই খুঁজলাম। তাহলে এখানে কিন্তু ওই এক্সপ্লিসিট কম্প্যারিজনের যে মানে পারপাসটা, সেটা এখানে বলা আছে অলরেডি, তাই তো। যেমন লনলিনেস বা লনলি, তাহলে আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড, আমি একদিন, এটাও, এই কবিতাটাও কিন্তু ড্যাফোডিল নামে পরিচিত। ড্যাফোডিল, ওটা হচ্ছে টু ড্যাফোডিল, এটা হচ্ছে দ্য ড্যাফোডিলস, এরকম আর কি বিষয়টা থাকে অনেক সময়। তো এখানেও কবি ড্যাফোডিল ফুল দেখে তো পুরো হতবাক। ওখানে কবি দুঃখ পেয়েছিলেন, আর এখানে দেখে কবি আনন্দ পেয়েছেন, ঠিক আছে। তাই বলছে স্যার দেখো, এটা থেকে বোঝা যায় যে এক একজন দুনিয়াটা এক এক ভাবে দেখে, এক একভাবে একই দেখে। জিনিস। এবং এবারের পরীক্ষায় কি এসেছিল জানো? হোয়াট না রিয়াকশন। স্যার। এখানে দেখো প্রশ্নটা এখন কোন কবিতা থেকে আসছে কিভাবে বুঝবে, এটা আমি তোমাদের একটু দেখাই এখানে। যে এখন কোন কবিতার আলোকে আলোচনা হবে, এটা নিয়ে খুব কনফিউজড স্টুডেন্টরা। হ্যাঁ, আচ্ছা, তো পয়েম কেন, দেখছিলাম এই প্রশ্নটা। প্রশ্নটা দেখছিলা? আচ্ছা, ফাইনাল জি এক্সামিনেশন। স্যার, আমি দেখছিলাম। প্রশ্নটা তো আই অর্ডার লনলি যে ক্লাউড এটা থেকে আসছিল। দেখো তো, হাউ ডাজ দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য ড্যাফোডিলস অ্যাফেক্ট দ্য পয়েট, কোন কবিতার এটা? যেটা আই ওয়ান্ডার স্যার আই এইটা যে ওয়ান্ডার, এটা আসলে কনফিউজিং। আন্ডার দ্য ক্লাউড। হ্যাঁ, হাউ ডাজ দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য ড্যাফোডিলস মানে কি, মানে ড্যাফোডিল দেখার পরে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কবিকে কিভাবে অ্যাফেক্ট করেছিল, কোনটা দিবা বলো? টু ড্যাফোডিল। আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউড। এখন সেখানে টু ড্যাফোডিলস হবে। দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য ড্যাফোডিলস, দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য ড্যাফোডিলস মানে কি, সরাসরি কি ড্যাফোডিলকে দেখে, নাকি ড্যাফোডিল দেখার পর যে অভিজ্ঞতা, সেটা কোনটা? ড্যাফোডিল দেখার পর যে অভিজ্ঞতা হ্যাঁ, সেটা নিয়ে। সেইটা, তাই তো। ড্যাফোডিল ফ্লাওয়ার তিনি দেখেছেন, মনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই সঞ্চিত অভিজ্ঞতা পরবর্তীতে কবিকে কিভাবে অ্যাফেক্ট করেছে সেটা, ঠিক আছে। তার মানে এটা যদি আমি ধরতে পারি, এটা মেইনলি আসতেছে হচ্ছে এই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড থেকে, ঠিক আছে। জি স্যার, এখান থেকে আমাদের ইন কোর্সে প্রশ্ন হয়েছিল। হুম, তো তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে আসি, ওটা নিয়ে আর কথা বলি না। এই জন্য কবি মানে ধরতে পারতে হবে, তুমি যদি ভালো করে না পড়ো তাহলে তুমি এই সেন্সগুলো ধরতে পারবে না, যে আসলে সূক্ষ্ম পার্থক্যটা কোন জায়গায়, কোন সেন্সটাকে তুমি এখানে আসলে দিবা। হ্যাঁ, তবে কেউ যদি দুটা কবিতা নিয়ে আলোচনা করে দেয়, আমার মনে হয় এটা ঠিক হবে। হ্যাঁ, আমি মনে করি যে দুটা কবিতা আছে আমাদের এখানে, সেই হিসাবে ওখানেও তো কবি দেখার পর একটা বিশেষ এক্সপিরিয়েন্স অর্জন করেছে, তাই না, তাকে একটা বিশেষ বিষয় নাড়া দিয়েছে, সেটা হলো কি শর্ট এক্সিস্টেন্স অফ লাইফ। আচ্ছা, যাই হোক, তাই বলছে কবি অ্যাট দ্য ভেরি বিগিনিং, সাপোজ ইউ আর ফ্লাইং, হ্যাঁ, একটু মনে করো তুমি প্লেনে করে উঠছো বা হেলিকপ্টারে করে উঠছো, বা তুমি হয়তো ড্রোনে করে, তোমার মোবাইলের মাধ্যমে ড্রোন উঠছে আর তুমি তার ছবিগুলো দেখছো প্রকৃতির, ঠিক সেরকম একটা ফিলিং একটু দিয়ে নাও, হ্যাঁ, মনের ভিতর, যে সাপোজ ইউ আর ফ্লাইং। আর ফ্লাইং করতে করতে, উঠতে উঠতে তুমি উঠছো কার উপর, পাহাড়ের উপর দিয়ে, গাছের উপর দিয়ে, নদীর উপর দিয়ে তুমি উড়ে চলেছো। উঠতে উঠতে কি হলো, হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলা অনেক সাদা সাদা বক পাখি পানির উপরে ভাসতেছে, অসংখ্য। আমি একটু ফ্লাওয়ারের কথা পরে বললাম। তাহলে এই ইমেজটা কি মাথায় আসছে সবার, যে আমি আকাশে উঠতেছি, তাই তো, বাতাসে জি স্যার। উঠতেছি, হঠাৎ করে দেখলাম এক জায়গাতে নদীর উপরে ভাসতে ভাসতে এক জায়গায় দেখলাম সাদা কি যেন জিনিস, পরে দেখি না, অসংখ্য বক পাখি সাদা, ওখানে মাছ চুপ করে সবাই বসে রেস্ট নিচ্ছে। দ্য লাইফ অফ পাই একটা সিনেমা আছে ভারতের, ওটা কি দেখছো তোমরা? জি স্যার। জি ওইখানে স্যার, দেখবা দেখছি। যে ওই ছেলেটা যখন একটা বনে যায়, বিশেষ করে যখন সে উদ্ধার হয়ে চলে যায়, তখন দেখবে একটা জায়গাতে যায়, অসংখ্য ওই কি বলবো এটা, মানে ইয়ার মতো, যে ভোঁদড়ের মতো অনেক প্রাণী, অসংখ্য। হ্যাঁ, দেখছো এটা, যে একটা ছোট্ট একটা গর্ত মতো থাকে, তাই তো, নদীর মানে সমুদ্রের সাথে, সেখানে বাঘে অসংখ্য ভোঁদড়ের মতো একটা প্রাণী ওখানে ছিল। তো এরকম যদি আমরা উপর থেকে এটা দেখি তাহলে কেমন লাগে,
বা অসংখ্য মাছ উড়ে আসতেছে না? দেখছিলাম। হ্যাঁ, তা ওই রকম ইমেজগুলো একটু ফুল দিয়ে আমরা নিয়ে আসি, যে অসংখ্য ফুল, যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড। আমি পাখির মানে আকাশে উঠতেছিলাম মেঘের মতো, মনে করো। আসলে কি কবি উঠতেছিল নাকি ইমাজিনেশনে উঠতেছে বলো? ইমাজিনেশন। এবং দ্যাট ফ্লটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, কোনটা ভাসতেছিল? পাহাড়ের উপরে, ভ্যালির উপরে, কোনটা ভাসতেছিল? মেঘ। মেঘটা, তাই না? এটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ। ঠিক ওইরকম ভাবে মেঘের মতো করে আমিও যেন ভাসতেছিলাম। হোয়েন অল অ্যাট ওয়ান্স, যখন হঠাৎ করে, অল অ্যাট ওয়ান্স মানে কি হঠাৎ করে, আই স আ ক্রাউড, আমি অসংখ্য কিছু একটা জিনিস দেখলাম, কোনো কিছুর জন্য আমি একটা সমাগম দেখলাম, একটা ভিড় দেখলাম, হ্যাঁ, অসংখ্য, আ হোস্ট, কিসের? অফ গোল্ডেন ড্যাফোডিলস। কেমন কালারের ফ্লাওয়ার? গোল্ডেন গোল্ডেন, গোল্ডেন। সোনালী কালার। এইগুলোও কিন্তু ব্রিফ কোশ্চেনে আসে, হোয়াট ইজ দ্য কালার অফ ড্যাফোডিল, হ্যাঁ। তো এরকম গোল্ডেন ড্যাফোডিল আমি দেখলাম অসংখ্য। এই অসংখ্যটা কি দিয়ে বোঝানো হলো? কোন কথাটা দিয়ে বোঝানো হলো অসংখ্য বলো তো? হোস্ট। হোস্ট ক্রাউড, হোস্ট, এ হোস্ট। এইটা দিয়ে বোঝানো হলো যে অসংখ্য ড্যাফোডিল ফুল কি করছিল তারা? হোয়াট আর দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স ডুইং? তারা বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখো। প্রথমে প্রিপোজিশনাল ফ্রেজ কোথায়? বিসাইড দ্য লেক অ্যান্ড বিনিথ দ্য ট্রিজ। কোথায় কোথায় দেখা যাচ্ছে ফুলগুলোকে? কোনোটা হচ্ছে লেকের পাশে, কোনোটা গাছের নিচে, একের পাশে। আর কি হচ্ছে? মৃদু বাতাসে তারা কি করছে? ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং। ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং। তো ভেরি গুড, দিস ইজ দ্য ইমেজ। ইমেজারি পড়ছো? এখন ইমেজারি তো আমরা পড়ি নাই। সো হোয়েন এভার উই আর গোয়িং থ্রু দিস পোয়েম, ইন আওয়ার inner mind or inner eye we can see an image, a rich image, হ্যাঁ, flowers, color, they are dancing, they are fluttering, lake, trees, হ্যাঁ, এরকম ভাবে hills, vales, everything is coming to our mind as an image, আমাদের মাথায় কিন্তু একটা ইমেজ হিসাবে চলে এসেছে। তারপরে কি হলো? ভেরি গুড, ওরা নাচতেছে। এখন সেই যে ফ্লাটারিং এবং ডান্সিং করছে ওইটা কি দিয়ে তুলনা করা হলো? কন্টিনিউয়াস, তাই তো? কন্টিনিউয়াসলি তারা এই ফ্লাটারিং করতেছে, ডান্সিং করতেছে। কেমন? অ্যাজ দ্য স্টার্স, অনেকটা ওই তারার মতো। এটা কি সিমিলি না মেটাফর? সিমিলি, তাই তো? অ্যাজ দ্য স্টার্স, ঠিক ওই তারেরা যেমন কন্টিনিউয়াসলি কি কি করছে? মিট করছে, জ্বলছে, মনে হচ্ছে যেন ফ্লাটারিং করছে বা ডান্সিং করছে। ওইভাবে তারার মতো ড্যাফোডিল ফুলগুলো যেন কি করছে? ওইরকমভাবে ডান্স করছে, নাচতেছে। এবং যখন নাচতেছে তারাগুলো, এবার তারাদের ক্লজটা খেয়াল করো, দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, যে তারাগুলো কোথায় থাকে? যারা, হ্যাঁ, ওই মিল্কি ওয়েতে, তাই তো? মিল্কি ওয়েতে কি করছে? আলো দিচ্ছে এবং মিটি মিটি করে জ্বলছে, টুইঙ্কেল করছে। এইটা হলো তাহলে একটা সিমিলি। দে স্ট্রেস ইন নেভার এন্ডিং লাইন, দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ড্যাফোডিলস, তাই তো? দে স্ট্রেস, তারা ছড়িয়ে আছে চারিদিকে, ইন নেভার এন্ডিং লাইন। নেভার এন্ডিং মানে কি? অসীম, যেন কোনো সীমা নেই। হ্যাঁ, এবং তারা ফুটে আছে, তারা ছড়িয়ে আছে কোথায় কোথায়? অ্যালং দ্য মার্জিন অফ এ বে, কোনো একটা উপসাগর রয়েছে তার পাশেও অসংখ্য ড্যাফোডিল ফুল যেন ফুটে আছে। তাহলে ড্যাফোডিল ফুলকে কোথায় কোথায় পেলাম আমরা? বিসাইড দ্য লেক, beneath the trees, হ্যাঁ, এবং along the margin of a bay, এবং একটা বের যে মার্জিন বা সীমা, সে তার পাশেও দেখতেছি নেভার এন্ডিং লাইন মানে কি? অসীম, তাই তো? হ্যাঁ, ভাবে ফুটে আছে। এবং কবি যেদিকেই তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন কি? 10,000 saw I at a glance, এক পলকে আমি জানো 10,000 করে দেখতে পাচ্ছি। তুই কবি কি গুনতে পারছে এক পলকে 10,000 গোনা সম্ভব? বলো। হ্যাঁ, একবারে কিন্তু গোনা সম্ভব নয়। নাফিজা, তুমি তোমাকে একটু মিউট রাখতে হবে, কারণ তোমার বাসাতে মানে কথা হচ্ছে আশেপাশে, হ্যাঁ। মানে যার আশেপাশে কথা হচ্ছে সে একটু মিউট রাখবা, কারণ এতে দেখা যাচ্ছে রেকর্ডিংটা তো ডিস্টার্বিং হয়ে যাবে তোমাদের জন্য, পরে আবার দেখা। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে 10,000 saw I at a glance, প্রতিদিকে যেদিকে আমি তাকাচ্ছি এক এক পলকে যেন আমি 10,000 করে দেখতে পাচ্ছি। এবং তারা কি করছে? দেখছি কি?
টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, খুব উৎফুল্লভাবে নাচে গানে তারা যেন তাদের মাথা নাড়াচ্ছে। টস মানে কি? মাথা নাড়ানো, তাই না? মাথা টসিং নাড়ানো। দেয়ার হেডস ইন স্প্রাইটলি, স্প্রাইটলি মিন্স উৎফুল্ল, চিয়ারফুল, তাই তো? আনন্দিত। ডান্স। জি স্যার। তাহলে এখানে কবি যে ইমেজটা তৈরি করলেন সেটা হচ্ছে যে মানে এই যে কবিতাটা পড়ার পর ওই রবার্ট হেরিকের টু ড্যাফোডিলের মধ্যে মনের মধ্য কি আমাদের কি মনটা খারাপ হয়ে যাচ্ছে, না একটু খুশি খুশি লাগতেছে বা একটু উৎফুল্ল লাগতেছে, কোনটা? খুশি খুশি হ্যাঁ, একটা খুশি চিয়ারফুল লাগতেছে। মাইন্ড কিন্তু তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, একটা মোটামুটি আমাদের মধ্যে এক ধরনের এক্সট্যাসি বা ফিলিং, জয়ফুল ফিলিং কিন্তু আমরা এখানে ফিল করছি। তো এটা হলো অবস্থান 10,000। এখানে একটা বিশেষ যদি তোমরা পড়ে থাকো আর কি, 10,000 স আই অ্যাট এ গ্লান্স, এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, কি সেটা বলতে পারো? হাইপারবল। হ্যাঁ, হাইপারবোলি, তাই তো? হাইপারবোলি স্যার। মানে কি? অতিরঞ্জিত অতিরঞ্জিত। করে বলা, মানে যে কথাটা যা তার থেকে বেশি করে বলা। হ্যাঁ হ্যাঁ, যে আমি প্রতি পলকে 10,000 দেখতে পাচ্ছি, এই 10,000 দেখতে পাওয়া মানে হচ্ছে জাস্ট টু ইন্ডিকেট দ্য হিউজনেস অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, তাই না? যে এত পরিমাণ, এটাকে বোঝাতে তিনি কিন্তু এই সেন্সটাকে বা এই কথাটাকে বলেছেন। এরপর আসি, তারপরে ড্যাফোডিল ফুলগুলো কোথায় নাচতেছে জানো? বের পাশে। বে বুঝি তো আমরা, বে কি জিনিস বলো তো? উপসাগর। বে, তো এই যে মনে করো এই হচ্ছে একটা বে। তো বের আমরা বুঝি কি? উপসাগর বলতে কোনটা বুঝি? তার চারিদিকে ভূমি বেষ্টিত কিন্তু একদিকে সমুদ্র বা নদীর সাথে যুক্ত থাকে, যে যেমন বে অফ বেঙ্গল আমাদের, তাই না? যেটা ভারত মহাসাগরের সাথে রিলেটেড। বঙ্গোপসাগর একটা হ্যাঁ উপসাগর। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে উপসাগর। তা এই যে চারপাশে এখানে ড্যাফোডিল ফুল দেখতেছি না। আচ্ছা, আমরা দেখি তো একটু ইমেজটা খুঁজে পাই কিনা। আচ্ছা, এটা দেখতে পারো যে তো উপর থেকে দেখাচ্ছে না, তারপর এটা আমরা ভাবতেই পারি যে এখানে হচ্ছে একটা বে, তার চারপাশে ড্যাফোডিল ফুল কি হয়েছে? ফুটে আছে, তাই না? এইসব জায়গায় অসংখ্য। মানে বেশি। হুম, এই যে দেখো অসংখ্য ফুল, আমরা একটা এই যে বে যদি ধরি, এই যে দেখো চারপাশে ড্যাফোডিল ফুল এইভাবে হয়তো বা ফুটে আছে, নেভার এন্ডিং লাইন, মানে যেন এর কোনো শেষ নাই, অসংখ্য অসীম ফ্লাওয়ার ফুটে আছে। আচ্ছা, তো এই যে এখানে কি দেখো তো, নদীর পানিগুলো কি ডান্স করছে না একটু? ঢেউ আসছে না? ঢেউ একটু শান্ত দেখাচ্ছে, এই যে এই ঢেউগুলো একটু ভাবো, এখানে একটা ঢেউ। তাহলে কবির মতে ফুলগুলো তো বাতাসে নড়ছে মানে নাচতেছে, তার সাথে সাথে এই বেতে যে ঢেউগুলো রয়েছে, ওয়েভস, সেগুলো কি কি করছে? ডান্স করছে, না? দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড। হ্যাঁ, আচ্ছা একটু মিউট রাখো, কারো থেকে একটু সাউন্ড আসছে। হুম, তাহলে ওয়েভগুলো কি করছে? ডান্স করছে। কাদের পাশাপাশি? বিসাইড দেম। এই বিসাইড দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ড্যাফোডিল ড্যাফোডিল। ফ্লাওয়ার। ড্যাফোডিলের ড্যাফোডিল পাশাপাশি ফ্লাওয়ার। ওয়েভগুলোও ডান্স করছে। বাট দে আউটডিড, কিন্তু তারা আউটডিড মানে কি জানো তো? পরাজিত করে দেওয়া, নাকি? কাউকে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, পেরিয়ে যাওয়া। কাকে পেরিয়ে গেছে? দ্য স্পার্কলিং ওয়েভস, এই যে যে ঢেউগুলো, সূর্যের আলোতে স্পার্কলিং করছে, সেই ঢেউগুলোকেও যেন ড্যাফোডিল ফুল পেরিয়ে গেছে। কোন ক্ষেত্রে? ইন গ্লি, আনন্দের ক্ষেত্রে, চিয়ারফুলনেসের ক্ষেত্রে। হ্যাঁ, যে দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স আর সো মাচ হ্যাপি অ্যান্ড সো চিয়ারফুল দ্যাট ইভেন দ্য ওয়েভস ক্যান নট ম্যাচ দেয়ার হ্যাপিনেস। এই হ্যাপিনেসটাকে যেন ওয়েভগুলোও ডান্স করে এর সমপরিমাণ হতে পারছে না। সুতরাং এই অবস্থানে আ পয়েট কুড নট বাট বি গে, একজন কবি খুশি না হয়ে পারে না এইরকম একটা অবস্থানে, তাই না? গে মানে কি বলতো? খুশি, খুশি হওয়া, তাই তো? হ্যাঁ, আনন্দিত বা প্রফুল্ল। প্রফুল্ল। হ্যাঁ, আ পয়েট কুড নট বাট বি গে, একজন কবি খুশি না হয়ে পারে না। কার সাথে? ইন সাচ আ জোক অ্যান্ড কোম্পানি, এরকম একটা মজার সঙ্গেও। হ্যাঁ, জোক অ্যান্ড মানে কি বলতো? যে খুব উৎফুল্ল থাকে, ফ্রেন্ডলি থাকে, আনন্দ থাকে, তাই না? আনন্দিত থাকে, এরকম একজন সঙ্গ যদি কেউ পায়, তাহলে
অন্য মানুষের কথা বাদই দিলাম, একজন কবি খুশি না হয়ে পারে না। সুতরাং আই গেজড অ্যান্ড গেজড, কেমন জানি আমি ফুলগুলোর দিকে একদৃষ্টে তাকিয়েই ছিলাম, চোখের পলক পড়তেছিল না, যে হাউ বিউটিফুল দে আর, হাউ অ্যাট্রাকটিভ দে আর, অ্যামেজিং দে আর, দ্যাট আই কুড নট টেক মাই আইজ অ্যাওয়ে ফ্রম দেম। আমি আমার চোখগুলোকে যেন ওদের কাছ থেকে সরিয়ে নিতে পারছি না। এবং আমি এত একনিষ্ঠভাবে তাদের দিকে তাকিয়েছিলাম যে, বাট লিটিল থট, যেন আমি চিন্তাই করতে পারিনি হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। মানে সেই সময়ে আমি আসলে বুঝতে পারিনি যে ওই শো, ওই যে ইমেজ, ওই যে ছবি আমার জন্য যে কী সম্পদ এনেছিল, আমি তখন বুঝতে পারিনি, কারণ আমি শুধু তার দিকে তাকিয়েই ছিলাম। আই ওয়াজ আউট অফ মাই মাইন্ড, আই কুডন্ট থিঙ্ক অ্যাট দ্যাট মোমেন্ট। আমি যেন চিন্তা করতে পারতেছিলাম না, আমি শুধু দেখেই হতবাক হয়ে গিয়েছিলাম। এবং বলছি কি, হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট, এখানে সাবজেক্টকে বলো তো, এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য শো, তাই তো। হ্যাড ব্রট হচ্ছে কি ভার্ব, তাহলে শো হ্যাড ব্রট কি এনেছে, ওয়েলথ, সম্পদ, কার কাছে এনেছে, টু মি, আমার কাছে। আমার কাছে। হ্যাঁ, Next. তাহলে কি জাতীয় সম্পদ যে শোটা আমার কাছে নিয়ে এসেছে, লিটিল থট, আই কুডন্ট থিঙ্ক, আমি মানে ভাবতেই পারিনি। সেটা আমি পরে ভাবতে শিখেছি, যে ঠিক সেই মুহূর্তে আমি বুঝিনি, কিন্তু পরে আমি বুঝতে শিখেছি। কি বুঝেছি, কখন বুঝেছি, ফর অফট মানে ফর অফেন, প্রায়ই যখন আমি, হোয়েন অন মাই কোচ আই লাই, যখন আমি আমার কোচ মানে বুঝো তো, সোফা। সোফা টাইপের হ্যাঁ যে কোচ, শোটা তাই তো, থাকে। COUCH, বিছানা। এই রকম, তাই না। হ্যাঁ, ঠিক এই জাতীয় মানে আরাম করে শোয়ার মতো, দেখো যে সোফাগুলো, এগুলোকে বলে কোচ। তা যখনই আমি একা একই আমার ডাইনিং রুমে কোচের উপরে আমি শুয়ে থাকি, মানে হোয়েন আই লাই, কি হয়, in vacant or pensive mode, especially in a vacant mode or pensive mode. vacant মানে কি শূন্য, pensive মানে কি বলতো, বিষণ্ণ। স্যাড, বিষণ্ণ, তাই তো, মেলানকলিক মুড। মানে যখন আমি একাকি শুয়ে থাকি বা বসে থাকি বা একাকি থাকি, দ্যাট ইজ হোয়েন আই এম অ্যালোন ইন আ স্যাড মুড অর মাইন্ড, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, তারা যেন আমার হয়তো এখন যে চোখের সামনে দেখেছিলাম সেটা হয়তো আমি আর দেখি না, কিন্তু আমার ইনওয়ার্ড আই, আমার মনের চোখ দিয়ে আমি যেন তাদেরকে দেখতে পাই, তারা আমার চোখে কী কী হয়, ভেসে ওঠে, ফ্ল্যাশ আপন করে ওঠে, তাই তো, ঝলকে ওঠে। সুতরাং হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, আর এটাই হচ্ছে একাকিত্বের কি আশীর্বাদ। ব্লিস মানে কি, বিশেষ আশীর্বাদ। আনন্দ না? হ্যাঁ, ব্লিস, তাই তো, আনন্দ, আশীর্বাদ, পূর্ণতা, তাই তো, অনেক কিছুই বোঝায়। একাকিত্বের আনন্দ, তাই তো, যেটা বলতে পারো সেটা। দেখো এই যে আট আর জয় আর হ্যাপিনেস বোঝানো হচ্ছে এখানে, তাই তো। মানে প্রফুল্লতা, পারফেক্ট হ্যাপিনেস, ওয়েডেড ব্লিস। তাহলে এটাই হচ্ছে কি আমার সেই মোটামুটি আনন্দ বা আনন্দ পাওয়ার মতো পরিবেশ যেন আমাকে সৃষ্টি করে দেয়। আর তখনই কি কি হয়, যখনই আমি একা থাকি, দুঃখিত মনে থাকি, পেন্সিভ মুডে থাকি, তারা আমার মনের চোখে ভেসে আসে। আর তখনই কি কি ঘটনা ঘটে, দেন মাই ড্যাফোডিলস হার্ট, দেখার তাই তো, দেন মাই হার্ট, তখন আমার হৃদয় কি হয়ে যায়, ফিলস, পূর্ণ হয়ে যায়, কি দিয়ে, আনন্দে, খুশিতে। উইথ প্লেজার, খুশিতে বা আনন্দে। অ্যান্ড ডান্স উইথ দ্য হ্যাপিনেস। ড্যাফোডিলস, এবং ড্যাফোডিল ফুলের সাথে কি করতে থাকে, ও যেন আনন্দে নাচতে করতে থাকে, থাকে। নাচতে, মানে আমার কি সেই দুঃখটা কখন জানি হাওয়া হয়ে যায়, উড়ে যায়, তখন আমি খুশি হয়ে যাই। সময় আইডি নাম্বার গুলো। আচ্ছা, তো নিচ্ছি। আচ্ছা, সবাইকে আইডি নাম্বার দিয়েছো? কেউ না দিতে পারলে বলবো, অনেকে তোমরা আবার পরে বলো, স্যার আমি তো জানি না কীভাবে আইডি নাম্বার দিতে হয়, কিন্তু আমি তো বলছি, না দিতে পারলে আমাকে বলবা, যে দিতে না পার, যে আমি বুঝি নাই বা এরকম কোনো ঘটনা। উপস্থিতি কেমন? উপস্থিতি তো মোটামুটি আশানুরূপ নয়। হুম
স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। স্যার শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 বা ইবতেদায়ী এই বিষয়টা কি? সরি বলো। টু, আমি বুঝি না তোমার কথাটা। শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 বা ইবতেদায়ী এইটার এটা বিষয়টা হচ্ছে কি? মাদ্রাস বা হচ্ছে তোমার ওই লেভেলের, ঠিক আছে তো? ওটা হচ্ছে মাদ্রাসা লেভেলের, বুঝতে পারছো? ইবতেদায়ী মানে প্রাথমিক। প্রাথমিক, তাই না? মাদ্রাসা যেটা ওই তোমার ওই ধর্মীয় ওই লাইনটার ক্ষেত্রে, হ্যাঁ, প্রাথমিক লেভেলের। একটা হচ্ছে জেনারেল বা জেনারেল প্রাইমারি, আর একটা হচ্ছে মাদ্রাসা লাইন থাকে, দুটা করে লাইন থাকে না তো, এটা সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই হলো আমাদের দুইটা কবিতা। তো এটারও থিমেটিক আইডিয়াটা আমি একটু দেখি কি বলা হয়েছে, একটু পড়ি। দ্য মেজর থিম অফ দ্য পয়েম, দেখো ছোট কিন্তু, ইজ নেচার্স বিউটি ইজ দ্য আলটিমেট সোর্স অফ হিউম্যান হ্যাপিনেস, এইটুকুই হচ্ছে থিম। মানে থিম কথার কি, তারপর এটাকে ডিল করা হয়েছে, আরও ডিসক্রাইব করা হয়েছে। দেখো, দ্য মেজর থিম অফ দ্য পয়েম ইজ দ্যাট, মানে নেচার্স বিউটি ইজ দ্য আলটিমেট সোর্স অফ হিউম্যান হ্যাপিনেস। The poem described the healing and refreshing power of nature. The impression of the beauty of nature was so strong that even after many years of their memory was more than enough to lighten his mood even at the darkest passage of his life, which is the bliss of solitude. যে যে সময়ে মনে করো খুব কষ্টে আছে, দুঃখে আছে, সে সময়েও কখন জানি তারা আমার মনে ভেসে ওঠে, কি করছে, আমাকে খুশি করে দিচ্ছে, আনন্দিত করে দিচ্ছে। এবং আমার মনে হয় যে আমরা যদি বিশেষ করে গ্রামে থাকি বা বিশেষ কোথাও ঘুরতে যাই, আমাদের মনে কিন্তু কোনো না কোনো একটা প্রকৃতির পিকচার থেকেই যায়, আমরা মনে করতে চাইলেই ওই ইমেজটা ভেসে ওঠে। আছে না সবার মনে এরকম কিছু? বলো। জি স্যার। And I think জি you, স্যার। if each of you have such kind of um, image or experience in the lap of nature you have enjoyed some time. Throughout I Wander Lonely as a Cloud, Wordsworth engages with themes of nature, memory, and spirituality. These three are tied together as the speaker, Wordsworth himself, moves through a beautiful landscape. He takes pleasure in the sight of the daffodils and revives his spirit in nature. At the same time, Wordsworth explored the theme of memory as he does in other works such as Internabe. Second year Papa. The flowers are there to comfort him in real time and as a memory of the past. তাহলে নেচার আমাদের দুইভাবে আনন্দ দেয়, একদিকে হচ্ছে একদম ইনস্ট্যান্টলি, হোয়েন এভার উই আর ইন দ্য মিডস্ট অফ নেচার, হ্যাঁ, দেন উই গেট প্লেজার, এগেইন in our memory, we get pleasure, and it may be that the pleasure what we get in memory is more pleasurable than we got in our presence, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা ইনস্ট্যান্টলি যেটা আমরা পাই, তার থেকে বরং কোনটা, এই মেমোরিটা আমাদের কাছে আরও বেশি কী হয়ে ওঠে, ইমাজিনেশনে উই ক্যান হ্যাভ মাচ মোর প্লেজার ফ্রম নেচার। এরকম বিষয়টা আমরা মোটামুটি দেখব পরবর্তী ইয়ারগুলোতে, যে মানে কবিরা প্রকৃতিকে কিভাবে দেখেছে, বিশেষ করে রোমান্টিক পয়েন্টস যারা আছে তারা। হ্যাঁ, আচ্ছা, তো কারো সমস্যা আছে কবিতার কোনো লাইন বা কোনো কথাতে, যদি থাকে একটু বলতে পারো। কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে এর আগে আমরা সনেট পড়েছিলাম। সনেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সনেটের বৈশিষ্ট্যগুলো কী 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 ধরনের সনেট আছে, হ্যাঁ, অক্টেভ, সেস্টেট, রাইম স্কিম, এগুলো নিয়ে আমরা আয়াম্বিক, পেন্টামিটার, এগুলো নিয়ে কথা বলেছিলাম, তাই না? তো এখন আজকে যেহেতু আমরা দুটা লিরিক পড়লাম, এই দুটা লিরিক সম্পর্কে আমরা একটু দেখবো যে আসলে লিরিক কি, লিরিকের বৈশিষ্ট্যগুলো কি। আমরা কথা বলেছিলাম লিরিক নিয়ে সনেট পড়ার সময়, হয়েছিল কথা বলো তো? না স্যার, লিরিক না ঠিক আছে, এতটুকু বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু যাচ্ছি, ওখানে একটু ফিচারগুলো একটু দেখে নিই। অনেকগুলা স্যার। রবার্ট হেরিক অ্যান্ড লিরিক, এটা আমরা একটু দেখি। প্রথমে আমরা যেহেতু টু ড্যাফোডিল পড়েছি, ইনি হচ্ছেন রবার্ট হেরিক। তিনি হচ্ছেন লিরিক পয়েট নামে পরিচিত। তিনি একজন প্রিস্ট ছিলেন। হ্যাঁ, প্রিস্ট বুঝো তো? কি স্যার? হ্যাঁ, পাদ্রি নাকি পুরোহিত, হ্যাঁ, পাদ্রি বা পুরোহিত বলা হয়। এখান থেকে এই দুটা বাবা। বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাই হোক, আমরা প্রথমে একটু লিরিক বলতে কী বুঝি সেটা একটু দেখি। দেখো, বলছে লিরিক, সেটা হচ্ছে যদি আমরা বাংলায় মিনিংটা আসি, যেটা বাংলা একাডেমি ডিকশনারিতে বলা হয়েছে, এটা হচ্ছে লায়ার থেকে। লায়ার কি একটা বাদ্যযন্ত্র, হ্যাঁ,
প্রাচীন গ্রিসে ব্যবহৃত বীণা জাতীয় বাদ্যযন্ত্র। হ্যাঁ, আরেকটা হচ্ছে লায়ার বার্ড বলে আছে, যে বীণা সদৃশ লেজের অস্ট্রেলীয় পাখি, সেটা না। লায়ার থেকে এসেছে লিরিক, যেটা হচ্ছে গান সংক্রান্ত। এবং যদি আমরা আরও স্পেশাল করে সাহিত্যের দিকে যাই, তাহলে এটা হচ্ছে গীতি কবিতা সংক্রান্ত। এবং যেটাকে আমরা সরাসরি নাউন হিসাবে নিই, তাহলে সেটাকে আমরা গীতি কবিতা বলতে পারছি। দেখো, তাহলে লিরিক কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে, কখনো কি নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাই তো? আবার এই লিরিকের আবার আছে লিরিক্যাল, এটা আর একটা অ্যাডজেক্টিভ, যেটা অনেকটা লিরিকের মতো আমরা ব্যবহার করতে পারি। লিরিকও অ্যাডজেক্টিভ, লিরিক্যালও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে লিরিক্যাল অ্যাডজেক্টিভ হলে লিরিকলি হচ্ছে তার অ্যাডভার্ব। এই টার্মগুলো আমরা দেখলাম। তাহলে লিরিক মানেই হচ্ছে কি গীতি কবিতা, এটা যদি আমরা সাহিত্যের ভাষায় বলি আর কি। আর লিরিক বলতে যদি আমরা মিউজিকে যাই, তাহলে লিরিক মানে হচ্ছে আমরা জানি যে গানের যে কথাগুলোকে অনেক সময় লিরিক বলা হয়। হ্যাঁ, যে তুই কি লিরিক ভুলে গেছিস, তোর মনে নাই, গানটা গাইতে পারতিস না, তার মানে গানের যে কথাগুলোকেও লিরিক বলা হয়ে থাকে। তো এখানে লিরিক ইজ আ কালেকশন অফ ভার্সেস হুইচ ক্যান মেক আপ আ কমপ্লিট সং অর আ শর্ট অর নন ন্যারেটিভ পোয়েম। So, lyric can be defined in two ways: in term of music or song, another is in term of poetry or poem. তাহলে লিরিক বলতে আমরা বুঝবো একটা শর্ট এবং নন ন্যারেটিভ পোয়েম, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আ লিরিক ইউজেস আ সিঙ্গেল স্পিকার হু এক্সপ্রেসেস পার্সোনাল ইমোশনস অ্যান্ড থটস। So, in both the lyric poems, I wander lonely as a cloud and two daffodils. How many speakers are there in each of the poems? How many One. speaker? Single. Single speaker. Huh? And here the speakers are expressing their own thoughts or emotions. Especially in two daffodils, we have got that the poet is giving vent to his feeling of sadness, to see the short existence of human being and also the human life or also anything of the earth. On the other hand, in I Wander Lonely as a Cloud, the poet is expressing his special experience, the very experience which, when he got it, he was in the midst of nature and he was very happy being in the midst of nature. But as well as he is getting the same feeling, even more than the first feeling, in his memory, in his imagination. So this is the happy feeling or happy emotion. But there is a somewhat sad tone. এটা স্যাড টোনও কিন্তু আছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। মানেটা কি, স্যাড টোনটা কি বলো তো, কেউ বলতে পারো শেষের দিকে? যে অনেক সময় কবি মানে জাগতিকতার মধ্যে খুব মানে কি, যখন আষ্টে পিষ্টে বেঁধে যান, যখন হি বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, আপসেট, হ্যাঁ, স্যাড, মেলানকলিক, হি বিকাম অ্যালন। নোবডি ক্যান গিভ হিম দ্য সেম প্লেজার হুইচ নেচার ক্যান গিভ, তাই না? নেচার যেটা দিতে পারে সেটা কিন্তু মানুষও দিতে পারছে না। তার আত্মীয় স্বজন হয়তো বাড়িতে আছে, কিন্তু সে একা একই থাকতে বেশি পছন্দ করছে। তার মানে কি, এটা হচ্ছে কি পার্সোনাল ইমোশনস অ্যান্ড থটস। সো লিরিক্যাল পোয়েমস আর প্লিজিং টু দ্য ইয়ার অ্যান্ড আর ইজিলি পুট টু মিউজিক অ্যাজ দে আর অফেন পপুলার ফর দেয়ার মিউজিক্যাল কোয়ালিটি অ্যান্ড রিদম। যে লিরিক পোয়েমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি, এদেরকে কি করা যায়, মিউজিকে রূপান্তর করা যায়। মানে লিরিক মানে লায়ার ব্যবহার করে এদেরকে মিউজিক্যাল টোন দেওয়া যায়। যেমন আমাদের জাতীয় সঙ্গীত বা অন্যান্য আরও কিছু মিউজিক রয়েছে, তাহলে লিরিক পোয়েমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দোজ পোয়েমস ক্যান বি পুট ইনটু মিউজিক। মানে কি, তাদেরকে মিউজিকে রূপান্তর করা যেতে পারে ইফ উই জাস্ট মেক দেম অ্যাকম্পানি দেম উইথ দ্য musical instrument like lyre. The term lyric originates from the Greek word lyre, which is an instrument used by the Grecians to play when reading a poem. তা লায়ার শব্দটা কখন ইউজ করা হতো গ্রিসিয়ানদের দ্বারা, বলো তো কখন? When reading a poem. হ্যাঁ, যখন তারা কবিতা পড়তো তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, অনেক সময় আমরা দেখি না ইউটিউবে বা ফেসবুকে অনেক সময় কবিতা পাঠ করে অনেকে, এবং তাদের কি এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়, তাই না? তো এরকম এই লায়ার একটা যন্ত্র, যাকে বাংলায় বলা হয় বীণা। ঠিক আছে, তো এই বীণার কাছে এই ঘটনাটা বলা হয়েছে। হ্যাঁ, সে বীণা বাজানো হতো আর বীণা থেকেই নামটা এসেছে। গ্রিসিয়ান্স কাদেরকে বলা হয় বলো তো? গ্রিসিয়ান্স, গ্রিকের মানুষ। হ্যাঁ, গ্রিকের মানুষদেরকে গ্রিসিয়ান্স বলা হয়ে থাকে। গ্রিস
লিরিক্যাল poets demonstrate specific moods and emotions through words. Such moods expresses a range of emotions from extreme to nebulous about life, love, death or other experience of life. মানে যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স তারা কিন্তু তাদের এই কবিতার মাধ্যমে তুলে ধরে। যেমন এখানে আমরা পেয়েছি কি, একদিকে ডেথ, আরেকদিকে কি, জয় অর হ্যাপিনেস। হ্যাঁ, জয় জয় অর হ্যাপিনেস, সিং দ্য বিউটি অফ নেচার। এবার হচ্ছে লিরিক ইজ অফ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের লিরিক রয়েছে যেগুলো আমরা জানরাতে দেখেছি। যেমন সনেট এক ধরনের লিরিক, ওড এক ধরনের লিরিক, এলিজি এক ধরনের লিরিক, ড্রামাটিক মনোলগ লিরিক, হিম লিরিক, এপিথ্যালামিয়ান লিরিক, এই যে ব্যাপারগুলো। তাহলে লিরিক ইজ কাইন্ড অফ পোয়েট্রি ইন হুইচ দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সাব ডিভিশনস। হ্যাঁ, লিরিকের এটার পিডিএফটা দিয়েন তো। পিডিএফ তো দিয়ে দিব অবশ্যই। এবার হচ্ছে এইখানে যেমন আমরা বললাম রবার্ট হেরিকের টু ড্যাফোডিল হচ্ছে একটা লিরিক, যেটা আমরা এখানে দেখেছি। অতএব লিরিকের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী দেখো, যদি বলা হয় যে ইম্পর্টেন্ট ফিচারগুলো কী, প্রথমে হচ্ছে কি, এটা হবে শর্ট পোয়েম। দ্বিতীয়ত হলো এর ভিতর কি থাকবে, মিউজিক্যাল কোয়ালিটি বা সঙের কোয়ালিটি। আ সিঙ্গেল স্পিকার স্পিক অফ হিজ ওন পার্সোনাল থটস অ্যান্ড ফিলিংস। ইট ওয়ার্কস অ্যাজ আ মোমেন্টারি ফ্ল্যাশ অফ ইমোশন, মানে হঠাৎ করে একজন আবেগী হয়ে গেলে এই কবিতাগুলো মোটামুটি সৃষ্টি করেন। ইট ইউজেস লুসিড অ্যান্ড সফট সাউন্ডিং ডিকশন, এগুলোকে ইউজ করা হয় লুসিড এবং সফট সাউন্ডিং। এখানে কি কোনো কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছে বলো তো? সবগুলো কি ছোট ছোট? স্যার না স্যার না অনেক কবিতাতে দেওয়া থাকে লুসিড মানে কি? সরি বলো কোনটা? স্যার এই যে লুসিড শব্দটা অনেক কবিতাতে দেওয়া থাকে, এটার মানে কি? লুসিড মানে হচ্ছে যেগুলো হার্ড নয়, মানে সহজ সহজবোধ্য, দুর্বোধ্য নয় বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, আর সফট সাউন্ডিং মানে হচ্ছে যেটা উচ্চারণ করতে হার্ড নয়। লুসিড মানে যেটা বোধগম্যতা সহজ, আর সফট সাউন্ডিং মানে হচ্ছে যেটা পড়তে সহজ। বুঝতে পারছো? যেমন জি স্যার। এখানে এমন কোনো দাঁত ভাঙা কোনো ওয়ার্ড ইউজ করা হয়েছে দেখো তো? না যেমন স্যার। আমরা কিন্তু এরকম কিছুই পাইনি। অর্থাৎ লিরিকগুলোর ভিতরে এরকম ব্যাপার থাকে যেখানে খুব একটা কঠিন শব্দ বা জটিল শব্দ বা বোঝা যাবে না এরকম শব্দ থাকে না। হ্যাঁ, মিনিংয়ের ব্যাপারটা তো আলাদা। মিনিং তো আমরা যেহেতু ইংরেজির মানুষ না, অথবা ইংরেজি আমরা মিনিং নাও বুঝতে পারি, কিন্তু ওয়ার্ডগুলো ক্ষেত্রে বলা হচ্ছে তারা খুব বেশি বড় বড় হবে না। হ্যাঁ, পড়তে গিয়ে মানে উচ্চারণ করতে গিয়ে আমাদের দাঁত ভেঙে যাবে, এবং মিউজিক্যাল কোয়ালিটি আমার পড়ার ভিতরে আনা যাবে না, এরকম কিছু কিন্তু এখানে বলা হয়নি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের লিরিকের বিশেষ ফিচারগুলো। তো এগুলো তোমরা আবার একটু রিভাইজ দিয়ে নিবা। তো আজকে আমরা পড়লাম কয়টা লিরিক? 2 লিরিক্স। হ্যাঁ, একটা হচ্ছে কি টু ড্যাফোডিল, একটা দুইটা হচ্ছে কি আই ওয়ান্ডার lyric। লনলি অ্যাজ এ ক্লাউড। এই হচ্ছে ব্যাপার। কবিতা কিছু কিছু আছে যেটা দিনে 2-3টা পড়ে দেওয়া সম্ভব, অতএব এগুলো নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে লিখতে পারতে হবে। হ্যাঁ, একটা কবিতা পড়া আর একটা কবিতা লেখা দুটো কি এক জিনিস? হলো না এক স্যার। জিনিস। না স্যার এই জন্য তোমাকে বেশি বেশি পড়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেটা আমাদের লেখাতে পরে যেন আমরা কাজে পাই। আচ্ছা, তো এখনও যেহেতু আমাদের বিশেষ সময় আছে, আমরা আর একটা কবিতার কিছু অংশ শুরু করি। হ্যাঁ, যাতে আগামী দিন আমরা আরও 2টা কবিতা পড়ে শেষ করতে পারি। ছোট কবিতায় যাব একটা, এটাও একটা ছোট কবিতা, সেটা হচ্ছে দ্য পিয়ানো। পড়ছো এটা কেউ, দ্য পিয়ানো? জি জি স্যার স্যার তাহলে আমরা সেই জি, কবিতা স্যার। দেখতে চাই। আমি ওকে, পড়ি না। তাহলে পড়নি সমস্যা নেই, পড়লেও ভালো, কোনো ব্যাপার না। আমরা এখন পড়ব হচ্ছে পিয়ানো। পিয়ানো ছোট্ট একটা কবিতা, অনেকটা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো, যে পাস্ট এক্সপিরিয়েন্স, তবে এখানে চাইল্ডহুডের ব্যাপারটা আসবে। দ্য পিয়ানো বাই D.H. লরেন্স। হ্যাঁ, পিয়ানো বুঝো তো? হোয়াট ইজ পিয়ানো? স্যার ওই যে একটা বাদ্যযন্ত্র। জি স্যার এটা বসে বসে যে বাজায় সেইটা। হারমোনিয়ামের অনেকটা মতো নাকি? হারমোনিয়ামের মতো। হ্যাঁ, হারমোনিয়ামের মতো এই যে এই জিনিসটা। আচ্ছা, পিয়ানো প্লেড। স্যার এইটা নিয়ে একটা মুভি আছে স্যার, সেই আচ্ছা, তো আমরা একটু একটা লেডির পিকচার দেখি, যেহেতু এই লেডির ব্যাপারই থাকবে এই জায়গায়। রাইটারের মা সম্ভবত। আচ্ছা, একটু কাছে আনতে পারলে কত স্টাইলে পিয়ানো বাজাচ্ছে দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে এটার আমরা একটু দেখি এই মেয়েটার। হ্যাঁ, এই মেয়েটার পিকচারটা একটু দেখবা, শুধু পায়ের কাছে ব্যাপারটা দেখবা, পায়ের। এখানে পিয়ানো এক ধরনের প্যাডেল থাকে, প্যাডেল বুঝো? না স্যার।
ওই ড্রাম ট্রাম বাজাতেও মানে তো পা থাকে রাখে ওইটা মনে হয়। না শুধু পা রাখা না, এই যে মিউজিককে কম বেশি করানোর জন্য, টোনটাকে চেঞ্জ করার জন্য এরকম একটা প্যাডেল সিস্টেম থাকে, হ্যাঁ, যেখানে পা দিয়ে কখনো এই যে দেখো পিয়ানোর নিচে, এই যে এখানে নিচে না, এই যে দেখো এই যে প্যাডেল আছে, হ্যাঁ, তা দেখো এই যে মেয়েটার পাটা দেখো কি কি অবস্থানে আছে, মনে হচ্ছে সে প্যাডেলে পা দিয়ে আছে, এই যে এখানে এই মেয়েটা দেখতে পাচ্ছ? হুম, দেখো জি এটা এটা হচ্ছে ড্যাম্পার প্যাডেল, মিডিল প্যাডেল এবং সফট প্যাডেল, মানে মিউজিকটা কোনটা সফট হবে কোনটা গম্ভীর হবে এগুলোর জন্য প্যাডেলগুলো ইউজ করা হয়, এই যে এটা। তো ওই যে হারমোনিয়ামের মধ্যে যে সাইডে থাকে ওই রকমই অনেকটা। হ্যাঁ এটা আলাদা, ওটা একটা বিষয়, হ্যাঁ। তো যাই হোক, এইটা একটু খেয়াল করো যে মেয়েটা পা কিভাবে দিয়ে আছে, একটু পা উঁচু করে আছে, প্যাডেলের উপরে পা আছে আর কি, হ্যাঁ। এই পুরো ইমেজটা আজকে যেহেতু কাজে লাগবে সেই জন্য আমি একটু বললাম। তো পিয়ানো, কবি ডিএস লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, তিনি ছোটবেলাতে তার মায়ের কাছ থেকে পিয়ানো বাজিয়ে গান শুনেছেন, খুব স্মৃতি কাতর হয়ে তিনি হঠাৎ করে এই কবিতাটা লিখেছেন। কারণ কি, কবি এখন অনেক বড় অ্যাডাল্ট, এখানে একজন উইমেন ঠিক ওইভাবেই গান করছিল, আর সেই নারীর বা উইমেনের গানটা শোনার সাথে সাথে তিনি যেন কল্পনায় তার সেই অতীতে ফিরে চলে গেছেন। হুম, তাই বলছে এখানে শুরুটা এরকম যে সফটলি ইন দ্য ডাস্ক, ডাস্ক মানে কি বলতো? সন্ধ্যা। হ্যাঁ, গোধূলি অবস্থা নাকি, যে গোধূলি অবস্থায় মানে গোধূলি বেলায়, সফটলি আ উইমেন ইজ সিঙ্গিং টু মি, এক উইমেন আমাকে গান শোনাচ্ছে। সে উইমেনটা কে হতে পারে তার পরিচয় আমরা পাইনি, হতে পারে তার ওয়াইফ নাকি, হতে পারে কেউ, কিন্তু উই ডিডন্ট হ্যাভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য উইমেন, বাট দ্য উইমেন ইজ সিঙ্গিং, সিঙ্গিং ফর দ্য স্পিকার। And whenever the speaker heard the music, that music taking me back down the vista of years, আমাকে যেন হঠাৎ করে সেই মিউজিকটা উড়িয়ে নিয়ে গেল, একদম সাথে সাথে যেন টেক মি ব্যাক, আমাকে যেন নিয়ে চলে গেল কোথায়? ডাউন দ্য ভিস্টা অফ ইয়ার্স, বছরের যে বিশাল পরিসীমা, সেই পরিসীমা পার করে কোথায় যেন নিয়ে যাচ্ছে বা নিয়ে গেল। মনে করো একটা বিশেষ আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, যে আমাকে কোনো একটা পাখি হঠাৎ করে ঠোঁটে করে নিয়ে দিল ছো মেরে দৌড় দিয়ে আকাশে উঠিয়ে কোথায় যেন নিয়ে চলে গেল। এইভাবে নিয়ে যেতে 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 আমার কল্পনায় আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল, টিল আই সি, যখন আমি যেন দেখতে পেলাম আ চাইল্ড সিটিং আন্ডার দ্য পিয়ানো, যে একটা ছোট্ট বাচ্চা কি করছে? পিয়ানোর নিচে বসে আছে। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কিসের উপর ভিত্তি করে কবি কল্পনায় চলে গেলেন একদম ইয়াতে, তার অতীতে? এই যে আর ওই চাইল্ড, গোধূলিতে যে হ্যাঁ, গান এই যে শুনতেছে। চাইল্ড, এই চাইল্ডটা আসলে কে হতে পারে? কবি একটা চাইল্ড দেখছে, টিল আই স্যার সি, বৃষ্টি অর্থ কি? কবি নিজেই। হ্যাঁ কবি নিজেই, তাই তো, হ্যাঁ কবি যেন তার নিজেকে চাইল্ড রূপে কল্পনায় যেন দেখতে পেলেন। বিস্টা মানে কি? সীমা বা পরিসীমা বা একটা মানে কি বলবো, লিমিট। তার মানে এখানে ভিস্তা বলতে বিশাল সীমাকে বোঝানো হচ্ছে, অফ ইয়ার্স, মানে মনে করো কবির বয়স যদি এখন 45 বছর হয়, তাহলে 45 বছর থেকে কবিকে পিছনে নিয়ে চলে আসছে কত বছর? কমপক্ষে 38 বছর বা 37 বছর, কারণ এই চাইল্ড যেটুকু বলা হচ্ছে এটা হয়তো বা 2-3 বছরের একটা শিশু হবে, যে মোটামুটি হামাগুড়ি দিতে পারে, হ্যাঁ, যে হয়তো বা একটু হাঁটতে পারে, সেই অবস্থায় একটা শিশুকে সে দেখতে পাচ্ছে। তাহলে এই পুরো সময়টাকে কভার করে ওই যে মিউজিকটা, ওই সংটা কবিকে যেন নিয়ে চলে আসলো কোথায়? তার সেই অতীত চাইল্ডহুডে, যেখানে তিনি দেখতে পেলেন একটা শিশু কি করছে? বসে আছে, সিটিং আন্ডার দ্য হ্যাঁ, পিয়ানো। সিটিং আন্ডার দ্য পিয়ানো ইন দ্য বুম অফ দ্য টিংলিং স্ট্রিংস। স্ট্রিং কি? টিংলিং মানে হচ্ছে টুংটাং সাউন্ড, যেটা পিয়ানো হয়ে থাকে, তোমরা একটু মিউজিকটা শুনে নিবা। আর স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে তার, তাই তো, কারণ কি এই যে পিয়ানোর হারমোনিয়ামের এক ধরনের তার থাকে এই জায়গায়, হ্যাঁ, এই পিয়ানোর কিন্তু এই জায়গায় তার থাকে। আমরা যদি একটু দেখি স্ট্রিংস অফ পিয়ানো, এখন ওগুলো মোটামুটি অ্যাকোস্টিক, এই যে তার, হ্যাঁ, এই যে তারগুলো যখন এই পিয়ানোর এই যে স্কেলগুলোকে বাজানো হবে এগুলোকে, তখন এই তারগুলো কী করবে? এক ধরনের সাউন্ড তৈরি করবে, একটা মিউজিক তৈরি করবে। তাই বলছে যখন তার ওই যে একটা উইমেন যখন বাজাচ্ছে,
তখন এইখানে যেন সেই সাউন্ডগুলো একটা বুমিং সাউন্ড হচ্ছে, বুম মানে একটা গম্ভীর মৃদুমন্দ একটা সাউন্ড সেই পিয়ানো থেকে বার হচ্ছে। আর সেই পিয়ানোর নিচে বসে বসে বাচ্চাটা কি করছে দেখো, অ্যান্ড প্রেসিং দ্য স্মল পয়েস ফিট অফ আ মাদার। তাহলে পয়েস ফিট কেমন, যেটা আমি এই যে ইমেজে দেখানোর চেষ্টা করেছিলাম, তাই না? এই যে পয়েসড ফিট মানে কি, যে একটু পা একটু উঁচু করে বসে আছে, এটা হলো পয়েসড ফিট। হ্যাঁ, কেন পয়েসড করে আছে পা? কারণ সে প্যাডেলে পা দিয়ে আছে নাকি। আর এই যে পিয়ানোর নিচে হয়তো একটা বাচ্চা বসে আছে, ছোট বাচ্চা, যে তার মায়ের পায়ে কি করছে, হাত দিয়ে প্রেস করছে, ঠোকা দিচ্ছে, যাকে বাংলা কথা। হ্যাঁ, তো এইটা একটা ইমেজ কবি এবং তার মা কি করছে, হু স্মাইলস অ্যাজ শি সিংস। আর তার মা গান গাইতে গাইতেই ছেলের এই খেলনাতে হাসছে। তো দিস ইজ দ্য ইমেজ হুইচ দ্য পয়েট ক্যান সি ইন ইমাজিনেশন, and this has been happened just by listening to the song of a woman। তাই না, একটা উইমেনের সং দেখেই মানে শুনেই এই তার পিছনের কথায় তিনি চলে গেলেন, ব্যাক করে দিলেন। হ্যাঁ, কি এটুকু বোঝা গেছে তো বিষয়টা? পুরো ইমেজটা কি আসছে মাথায়, যে কি কি কথা আসলো এখানে? জি স্যার। আচ্ছা, কোনো ওয়ার্ড বা ইয়াতে সমস্যা হলে বলবা। এখানে কি সেন্টেন্সগুলো কি একরকম বলো তো, সনেটের মতো? সনেটে যেমন এই, হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে, কারণ মডার্ন মিউজিক মানে মডার্ন কবিতাতে এসে আর ওই লেন্থ টেন্থ কেউ মানেনি, মিটার, হ্যাঁ, মেপে মেপে কবিতা লেখা এসব আর হয়নি। তাহলে এই স্যার বুম লাইনগুলো ভালো বলতে মতো কি বলতে পিয়ানোর সাউন্ড বোঝায়? বুমিং, হ্যাঁ বুম, স্যার হ্যাঁ বুম বলতে ভিতরের গম্ভীর সাউন্ডটাকে বোঝায়। টিংলিং স্ট্রিং, স্ট্রিং যখন বাজছে তখন ওই পুরো তার যে একটা বক্স মতো আছে, ওই বক্সের ভিতরে যে সাউন্ডটা আসছে ওটাকে বুম, বুমিং দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই বলছে ইন দ্য বুম অফ দ্য টিংলিং স্ট্রিংস। তাহলে স্ট্রিংলিং স্ট্রিংয়ের সাউন্ডের যে একটা বুমিং সাউন্ড হচ্ছে, গম্ভীর একটা সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডে পিয়ানোর নিচে বসে ছেলেটা কী করছে, তার মায়ের পায়ে ঠোকা দিচ্ছে, হাত মানে হাত দিয়ে প্রেস করতেছে, আর তার মা ছেলের এই দুষ্টামিতে খুব খুশি হয়ে হাসছে। স্ট্রেঞ্জার টু, এবার বলা হচ্ছে ইনস্পাইট অফ মাই সেলফ দ্য ইনসিডিয়াস মাস্টারি অফ সং বিট্রেস মি ব্যাক। আমি চেষ্টা করছি কি করার জন্য, ইনস্পাইট অফ মাই সেলফ মানে আমি যথেষ্টভাবে চেষ্টা করছি কি করার জন্য, ওইখানে থাকার জন্য, ওই অতীতে থাকার জন্য। হ্যাঁ, দ্য ইনসিডিয়াস মাস্টারি অফ আ সং বিট্রেস মি ব্যাক। কিন্তু বারবার এই যে যে মহিলা গান করছে এখন, হ্যাঁ, যে উইমেন গান শোনাচ্ছে আমাকে, তার যে মিউজিকের যে একটা ইনসিডিয়াস মানে কি আকর্ষণীয়, অ্যামেজিং, মনোমুগ্ধকর যে সুন্দর মাস্টারি, এটা আমাকে বারবার বিট্রেস মি ব্যাক, আমাকে বারবার বর্তমানে ফিরিয়ে আনছে। আমি যেন আমার অতীতে কি থাকতে পারছি না। টিল দ্য হার্ট অফ মি উইপস টু বিলং টু দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম। এবং বারবার ফিরিয়ে আনছে, কিন্তু আমি বারবার ওখানে ফিরে যেতে চাচ্ছি। এবং এইটা মাস্টারি মানে দক্ষতা, চমৎকার দক্ষতা, তাই তো? হ্যাঁ, তাই বলছে মানে সুন্দর করে এই উইমেন গান করছে, এই জন্য আমি যতই চেষ্টা করছি ওই জায়গায় থাকতে। ওই বিশেষ করে আমার কোন দিনের কথা কবির মনে পড়ছে বলো দেখো তো, বিশেষ করে টু দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম, বাড়িতে সানডে ইভিনিং। ইউরোপ কান্ট্রিতে কি সানডে কি হলিডে ওদের, সবাই ছুটির দিন। হ্যাঁ ছুটির দিন, সবাই সন্ধ্যাবেলায় বসে কি করে, বাসায় বসে প্রেয়ার করে, প্রেয়ারে সবাই একসাথে প্রার্থনা করে, সময় কাটায়। তাই তো? তারপরে হচ্ছে ইন দ্য প্রেজ অফ গড দে সিং হিমস, তাহলে তারা প্রশংসা গীত গান করে। এই এই যে বিষয়গুলো, এগুলো কবির স্মৃতিতে এখন ফিরে আসছে, এবং কবি চাচ্ছে যে বর্তমান থেকে ওই জায়গাতে বিলং করতে, যে আমি ওইখানে থাকতে চাই, আমি আর বর্তমানে থাকতে চাচ্ছি না। তাই বলছে যে টিল দ্য হার্ট অফ মি উইপস, যতক্ষণ না পর্যন্ত আমার হার্টটা কেঁদে উঠছে যে আমি থাকতে পারছি না কেন, টু বিলং টু দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম। আর সানডে ইভিনিংয়ে কি মানে কি হতো ওই সময়, উইথ উইন্টার আউটসাইড, তাই তো? বাইরে থাকতো ঠান্ডা, শীত, অ্যান্ড হিমস ইন দ্য কজি পার্লার, দ্য টিঙ্কলিং পিয়ানো ইন আওয়ার গাইড। আর আমাদের যে পার্লার বলতে কি বোঝায় বলো তো, ড্রয়িং রুম নাকি, যেখানে সোফা রয়েছে, যেখানে সবাই একত্রে বসে আমরা কি করতাম, গান গান করতাম। গান করতাম। করতাম। কিসের সাথে সাথে? দ্য টিঙ্কলিং পিয়ানো গাইড, পিয়ানোর পিয়ানো। সাথে সাথে। তাহলে তার মা হয়তো পিয়ানো বাজাতো, আর সকলে মিলে একসাথে পিয়ানোর সাথে সাথে তারা সকলে গান করত।
সে দিনে তিনি বিলং করতে চাচ্ছেন, কিন্তু বারবারই বিট্রেস মি ব্যাক, মানে কি আমাকে বারবারই ফিরে আনছে আমার বর্তমান সময়। হিম, হিম মানে মিউজিক, হিম মানে গান, মানে বিশেষ করে হ্যাঁ হলো, হিম মানে হচ্ছে প্রশংসা বলছি গীত। হিমস মানে এটা একটু ভালোভাবে বোঝায়। আমি তো সেটাই বলছি যে প্রশংসা গীত, গডের উদ্দেশ্যে যে গান করা হয়, গডের প্রশংসায় যে গান করা হয় সেগুলোকে হিম বলা হয়। বুঝতে পারছো? হুম। এটা গড মানে যিশু খ্রিস্টের তারাই। এই যে দেখো, হিমস আর রিলিজিয়াস সংস অফ প্রেইজ আর সেলিব্রেশন টু গড অর টু আ গড, তাই তো? সেটা হতে পারে দেবদেবীর ক্ষেত্রে হিন্দু ধর্মীয় হিম, বা প্রার্থনা সঙ্গীত। প্যাগানিজম হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ধর্মীয় সঙ্গীত বা প্রার্থনা সঙ্গীত, যেগুলো বিশেষ করে গডের উদ্দেশ্যে গাওয়া হয়, এটা হচ্ছে হিম। উচ্চারণ কিন্তু হিম হয় সি ম, ঠিক আছে তো? এনের উচ্চারণ কিন্তু হবে না, মনে থাকবে, এখানে হিমস হয়ে যাবে। কি বুঝতে পারছো কথা? জি জি স্যার। স্যার। সানডেতে কেন গাওয়া হতো? ওই যে বললাম সানডে হচ্ছে হলিডে, আর ইভিনিংয়ে সবাই একত্রে বসে প্রার্থনা করে, তারপরে এই যে ধর্মীয় সঙ্গীতগুলো গান করে এবং সাথে একজন পিয়ানো বাজায়, যেটা তোমরা যদি ভিডিওতে একটু দেখো, চার্চ মিউজিকগুলো একটু শুনবা, হ্যাঁ কয়েকটা সার্চ দিবা যে হিম স্যাং ইন আ চার্চ, তখন একত্রে যে তারা গায় কোরাস সঙ্গীতগুলো, সেগুলো ধরলে অন্তত আইডিয়াটা মাথায় আসবে। কারণ আমি এখানে তোমাদের তো মিউজিকটা শোনাতে পারবো না, কারণ তোমরা শুনতে পাবে না আর কি সাউন্ডটা, এই জন্য সমস্যা। এবার হচ্ছে 3 নম্বর স্টেঞ্জা। স্যার উইপস টু বিলংটা একটু আরেকবার বলেন, উইপস মানে কি সেকেন্ড বলো তো? লাইনটা। উইপস মানে কি বলো? উইপ মানে কি? কান্না করা। না, ওই যে আমি বললাম যে আমার হৃদয় ওই দিনে বিলং করতে চায়, মানে কি ওইখানে থাকতে চায়, আর থাকার জন্য কান্না করে। ছোট মানুষটা কান্না করে না একটা চকলেট পাওয়ার জন্য, ওইরকম একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে এটাকে। হ্যাঁ, হৃদয়ের কান্না, হৃদয় আমার কান্না করে ওঠে। কেন, কিসের জন্য কান্না করছে আমার হৃদয়? ওই জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, ওই জায়গায় থাকার জন্য, যে আমি ওই জায়গাতেই থাকতে চাই, আমি ওই সানডে ইভিনিংয়ে যেভাবে ছিলাম ছোটোবেলায়, আমি ওইভাবে থাকতে চাই, আমি আর এই বর্তমানে ফিরে আসতে চাই না, আমি বর্তমানে থাকতে চাই না। এটা কি, এটা এক ধরনের কি, মানে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রেজেন্টকে কেন কবি ঘৃণা করছেন বা স্পিকার প্রেজেন্টটা কেন থাকতে চাচ্ছে না? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? তাকে স্মৃতি কাতর করে। হ্যাঁ, কেন স্মৃতিকাতর করে সে পিছনে যাবে, কেন সে বর্তমানটাকে গ্রহণ করছে না? কারণ পিছনের দৃশ্যটা হয়তো বর্তমানে যত সুন্দর ছিল হয়তো হ্যাঁ, এই জন্য। সুন্দর তো ছিলই, কিন্তু বর্তমানে কি মানুষ যত বড় হয় তত তত কি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, তারপরে মানুষের দায়িত্ববোধ জি চলে স্যার। আসে। আচরণ, এটা ওটা মিলে একটা, ওই দেখো ওই ওই তোমার ওই ইয়ার মতোই, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতোই, যখন পেন্সিভ মুডে হয়ে যায়, মানে কি বর্তমান সময়টাকে মানুষ গ্রহণ করতে পারে না। একটা ফার্নিল একটা কবিতা আছে, সেটা আমরা পড়বো এর পরে আগামী দিন, তাহলে দেখবা যে ওইটাতে আরও বুঝতে পারবা যে এই একই সেন্সে যে মোস্ট অফ দ্য পিপল আর ভেরি নস্টালজিক অ্যাবাউট হিজ চাইল্ডহুড, বিকজ চাইল্ডহুড seems to be the age where there is full of happiness, especially in the midst of nature or innocence or in everything. A child always finds happiness, always finds the source of happiness, but whenever he grows up, he loses the opportunity, he loses the sources of happiness and become engaged in different worldly activities, which actually makes him sad and upset and disappointed, স্পেশালি দ্য বিহেভিয়ার্স অফ দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। হ্যাঁ, আত্মীয় স্বজনের যে আচার আচরণ, এইগুলো মানুষকে আরও বেশি কষ্ট দেয়। তো এই জন্য তিনি আর ওই বর্তমানে থাকতে চাচ্ছেন না, তিনি বারবার চাচ্ছেন কি ওই কাছের মানুষের সানডে আচরণ। ইভিনিংয়ে, সানডে ইভিনিংয়ে থাকতে। ওখান থেকে তিনি ফিরে আসতে চাচ্ছেন না। কিন্তু বারবার এই যে যে উইমেন গান করছে, তার যে গানের দক্ষতা, তার যে সুন্দর গান, এটা আমাকে বারবার কি করছে, এই গান নিয়ে চলে আসছে। তাই বলছে সো নাও, সুতরাং সো নাও ইট ইজ ভেইন ফর দ্য সিঙ্গার টু বাস্ট ইন্টু ক্ল্যামার উইথ দ্য গ্রেট ব্ল্যাক। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের চাইল্ডহুডের সময়টাও কি মানে এরকমই খারাপ ছিল, তখন কি আমরা শুধু বুঝতাম না, এটাই কি পার্থক্য? খারাপ ছিল না, ভালোই ছিল, কারণ আমাদের তো আর খারাপ ছিল না, যারা বলতে বড় ছিল স্যার তাদের খারাপ ছিল। হ্যাঁ, কারণ তারা ওই যে এই বড় সময়, হইলে স্যার দায়িত্বটাই তো হ্যাঁ চাপে, সে দায়িত্বটাই তো, সময় তো আমি তো মুক্তি সেই পেতাম, কথাটাই বললাম, তাই না, আনন্দ যে করতাম সেইটার। যে আমরা যখন ফ্রি ছিলাম, আমরা ছিলাম কি ফ্রি, অ্যান্ড উই ডিডন্ট হ্যাভ এনি কেয়ার অর অ্যাংজাইটিস অ্যাবাউট এনিথিং, তাই না? আমাদের কোনো কিছুর প্রতি কোনো মানে কি মানে কি বলবো, চিন্তা ছিল দায়িত্ববোধ, না, চিন্তা ছিল না, ফ্রি ছিলাম। দায়িত্ববোধ। হ্যাঁ, তো সবাই এইটাই আমরা ভাবি, এবং মানুষকে আমরা বিশ্বাস করতাম, মানুষ আমাদেরকে ভালোবাসতো। কিন্তু বড় হয়ে যাওয়ার পর দায়িত্ববোধ বেড়ে যায়, আমরা যতই দায়িত্ব পালন করি মানুষকে খুশি করতে পারি না, পারি কি বলো?
খুশি হয় না মানুষ কেমন জানি। না হ্যাঁ, স্যার। তুমি কাউকে 10 টাকা দিলে সে ভাববে মনে হয় তার 100 টাকা দেওয়ার ক্ষমতা ছিল। তুমি যদি তোমার প্যান্টটা কেটে পকেট সহ দিয়ে দাও তাও ভাববে মনে হয় আর একটা পকেট আছে। বুঝতে পারছো? এরকম হয়ে যাবে, তখন জি মনে স্যার। হবে যে কি দরকার ছিল এই পৃথিবীতে আসার। হ্যাঁ, সবাই ভালোবাসা দেখাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার সাথে তার স্বার্থটা মিলবে। পি- বেঁকে বসবে তখনই যখন তার স্বার্থ আর মিলবে না। না এইটা হচ্ছে জন্মালে পৃথিবীর কি হতে হতো। হ্যাঁ। সো তাই বলছে কি দেখো, সো নাও ইট ইজ ভেইন ফর দ্য সিঙ্গার টু বার্স্ট ইনটু ক্ল্যামার উইথ দ্য গ্রেট ব্ল্যাক পিয়ানো অ্যাফাসিনেটো। বলছে পিয়ানোর মাধ্যমে এই যে মিউজিকটা গাচ্ছে, অ্যাফাসিনেটো একটা মিউজিক, ঠিক আছে তো, একটা সাং যে টোন, দেখো এটা হচ্ছে এক ধরনের ওই যে যেমন তোমরা কি বলবো, যে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে তাই তো, বা মিউজিক্যাল যে সেন্স থাকে, বিভিন্ন সং থাকে, এই সংটা হচ্ছে খুবই আকর্ষণীয়। বুঝতে পারছো, যেটা বাজালে পারে যে কোনো কেউই মানে কি মোহিত হতে বাধ্য। হুম, তো অ্যাপাসিনেটো হচ্ছে এক ধরনের মিউজিক। বলছে যে তাই এই উইমেন, এই যে যে এখন গান করছে আমার পাশে বসে, সে যতই চিৎকার করে গান করুক না কেন এই বিশাল ব্ল্যাক পিয়ানো বাজিয়ে, এই অ্যাপাসিনেটো মিউজিক সে যতই বাজাক না কেন এবং যতই আকর্ষণীয় করে বাজাক না কেন, আমি আর বর্তমানে থাকতে চাচ্ছি না। অতএব পুরোটাই ভেইন হবে তার জন্য, যে আমি তার মিউজিক শুনছিই না। সে আমাকে মিউজিক শোনানোর চেষ্টা করছে কিন্তু কি আমি শুনছি না, আমার শোনার আগ্রহ নাই। মিউজিক হ্যাঁ, বানাইতে তাই পারেনি। বলছে ইট ইজ ভেইন ফর দ্য সিঙ্গার, অতএব সিঙ্গারের জন্য পুরো একটা ব্যর্থতার কাজ এটা। তাই তো, অকারণ হচ্ছে। ভিন যে অর্থ কি? ভেইন মানে ব্যর্থ বা অকারণ, তাই তো। হুম, ভেইন মানে কি অকারণ, এটা অকারণ হচ্ছে কার জন্য? সিঙ্গারের জন্য। হ্যাঁ, বৃথা হচ্ছে নাকি, যেটা কাজ দিচ্ছে না, যে সে গাচ্ছে ভালোই কিন্তু আমি তার গানে মনোযোগ দিতে পারছি না, তাই না? কারণ কি, আমার সেই অতীতের ক্ল্যামার। ব্যাপার। হ্যাঁ, কারণ কি, স্যার দ্য ক্ল্যাম দ্য গ্ল্যামার অফ চাইল্ডিশ ডেইজ ইজ আপন মি। স্যার ক্ল্যামার ক্ল্যামার মানে উপরে ক্ল্যামার মানে কি, মানে গলা ছেড়ে গান করা, এটা। বাস্ট ইন্টু ক্ল্যামার মানে কি, কর্কশ বলা যায় না কি? কর্কশ বলো না, কর্কশ বললে তো নেগেটিভ কথা কলরব, চলে আসছে। হ্যাঁ, আকর্ষণীয় হ্যাঁ, বুঝাইতেছে বাস্ট ইন্টু বা ক্ল্যামার মানে সুন্দর। হচ্ছে উচ্চ স্বরে গান করা। ক্ল্যামার বলতে যে সিঙ্গেল মিনিংটা আসছে, যে কর্কশ বললে তো তাহলে তো আমি গানই শুনবো না, তাহলে তো আমার এগুলো মনেই পড়তো না। তো এখানে বলছে না যে মাস্টারি অফ মিউজিক, ইনসিডিয়াস মাস্টারি অফ সং, তাহলে এখানে মাস্টারি মানে দক্ষতা, দক্ষতা মানে কি সে কর্কশ ভাষায় গান করবে বলো তো, না স্যার নাকি না। একটা আকর্ষণীয় গান হবে? হ্যাঁ, তাই বলছে সে যতই উচ্চ স্বরে এবং আকর্ষণীয়ভাবে আমার জন্য মিউজিক বাজাক না কেন, এই অ্যাপাসিনেটো বাজাক না কেন, লাউড বাজতে হইতেছে এখানে, সরি বলো, হ্যাঁ তার মানে ভয়েসটা লাউড এটা বুঝাইতেছে। হ্যাঁ, ওই তো বাস্ট ইন্টু গ্ল্যামার মানে কি উচ্চ স্বরে, যেটা আমি বললাম, এটা তো বললাম তাই না। হ্যাঁ, তাই বলছে দ্য গ্ল্যামার, কারণ কি ওই চাইল্ডহুড ডেজের যে গ্ল্যামার, গ্ল্যামার মানে কি বলতো এটা? আনন্দ, হ্যাঁ, আনন্দ বলতে উজ্জ্বল। পারো, আকর্ষণ সুন- বলতে পারো, উচ্ছলতা বলতে পারো, অনেক কিছু। সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য মানে এটা এটা তো ওই ইয়ার মানে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছে না এখানে, জাস্ট ছোটবেলার সৌন্দর্য হ্যাঁ আর কি, মানে সৌন্দর্য বা হচ্ছে আনন্দময় মুহূর্ত। আনন্দময় মুহূর্ত, ইয়েস, এই যে বিষয়গুলো। তাহলে চাইল্ডহুড ডেজের এই যে গ্ল্যামার, সেটা এখন আমার উপর এসে গেছে, তাই না? আর আমি কি করছি, মাই ম্যানহুড ইজ কাস্ট ডাউন, আর আমার যে এই যে পুরুষ ভাবটা ম্যানহুড, সেটা আমি ফেলে দিয়েছি, আমি আর বর্তমানে নেই। কোথায় ফেলে দিয়েছি? ইন দ্য ফ্ল্যাড অফ রিমেম্বারেন্স, স্মৃতির বন্যায়। হ্যাঁ, রিমেম্বারেন্স মানে স্মৃতি, তাহলে স্মৃতির বন্যায় আমি আমার ম্যানহুড ফেলে দিয়েছি। এখন আমি পুরো চলে গেছি কোথায়? ওই চাইল্ডহুড ডেজে। অতএব এই উইমেন যত মধুর করেই গান করুক না কেন, ওই গানে আমি আর মনোযোগ দিতে পারছি না। কারণ কি, আই উইপ লাইক আ চাইল্ড ফর দ্য পাস্ট, কারণ আমি এখন সেই পাস্টে চলে যাওয়ার জন্য শিশুর মতো করে কান্না করছি। যেমন একটা শিশু একটা চকলেট পাওয়ার জন্য কান্না করে, হ্যাঁ, বা একটা খেলনা পাওয়ার জন্য কান্না করে, ঠিক আমিও কান্না করছি কিসের জন্য? ওই অতীতে ফিরে যাওয়ার অতীতে জন্য। ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, অতীতে বিলং করার জন্য। সো দিস ইজ দ্য নস্টালজিয়া। নস্টালজিয়া মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নস্টালজিয়া? তার অতীতের কথা মনে করে হ্যাঁ, কষ্ট পাওয়া। অতীত স্মৃতি কাতরতা নাকি? হ্যাঁ, অতীত স্মৃতি কাতরতা, যাকে আমরা বলি নস্টালজিয়া।
এটাতে আবার আসলো আমরা মিউজিক। নস্টালজিয়া দেখো নস্টালজিয়া কি? আ ফেসবুক টেসবুকে উইস্টফুল দেখি। ডিজায়ার। দেখো আ উইস্টফুল ডিজায়ার টু রিটার্ন ইন থট অর ইন ফ্যাক্ট টু আ ফর্মার টাইম ইন ওয়ানস লাইফ, টু ওয়ানস হোম অর হোমল্যান্ড অর টু ওয়ানস ফ্যামিলি অর ফ্রেন্ডস। মানে এটা এক ধরনের সেন্টিমেন্ট, যেটা আমরা বাড়ির জন্য করতে পারি। যে আমি হয়তো এখন মেসে থাকি, প্রথম প্রথম এসেছি, বাড়ির জন্য খুব মন কান্না করছে। অথবা হয়তো কোনো বন্ধুর বাসায় আমি থাকতাম, বা আমরা একসাথে বন্ধুরা একসাথে থাকতাম, বন্ধু চলে গেছে, তার জন্য মন খারাপ করছে এবং তার সাথে থাকতে ইচ্ছা করছে, বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করছে। এরকম একটা উইশ বা ডিজায়ার টু বিলং টু দ্য প্রিভিয়াস টাইম অর প্রিভিয়াস প্লেস ইজ কল্ড নস্টালজিয়া। সো দিস ইজ আজ পোয়েম অফ নস্টালজিয়া। তো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখানে থিমটা আমরা একটু দেখি, শুধু উপরটুকু পড়বো, থিমের অনেক আলোচনা ধরবো না। দ্য পিয়ানো এক্সপ্লোর দ্য পাওয়ারফুল হোল্ড দ্যাট চাইল্ডহুড মেমোরিজ ক্যান এক্সার্ট থ্রু আউট ওয়ান্স লাইফ। এটা হচ্ছে থিম, যে আমরা যতই বড় হয়ে যাক না কেন, আমরা যদি ওই 70-90 বছরের বৃদ্ধ হয়ে যাই, তারপরও ওই ছোটোবেলাকার স্মৃতি কিন্তু আমাদেরকে কী করবে? আকর্ষণ করবে, টানবে। তাই বলছে দিস ইজ দ্য থিম অফ দ্য থিম অফ দ্য পয়েম ইজ দ্য পাওয়ারফুল হোল্ড দ্যাট আ চাইল্ডহুড ক্যান এক্সার্ট আপন আ ম্যান। একজন মানুষের উপরে যে ধরনের প্রভাব ফেলতে পারে। তারপর এখানে বর্ণনা করা হয়েছে থিমেটিক ব্যাপারটাকে। তাই বলছে দ্য পোয়েম দ্যাট শোজ হাউ পাওয়ারফুল অ্যান্ড হার্ট রেঞ্চিং মেমোরিজ ক্যান বি। মানে কি শক্তিশালী হতে পারে স্মৃতি আসলে। এবং হার্ট রেঞ্চিং মানে কি? হৃদয় বিদারক, এবং হৃদয়কে মানে কি করব? আকর্ষণ করার মতো। হোয়াইল অ্যাডমিটিং দ্যাট দে অফার অনলি অফ অ্যান ইলিউশন অফ দ্য পাস্ট। যদিও এটা জাস্ট একটা ইলিউশন, এটা একটা মোহ মাত্র, তারপর আমরা সবাই কিন্তু ওই অতীতেই ফিরে যেতে চাই। হ্যাঁ, ইট ডেপিক্টস নস্টালজিয়া অ্যাজ এ ডেঞ্জারাস ইয়েট ইরেসিস্টিবল ডাবল এজ শোর্ড। নস্টালজিয়া একটা ডাবল এজ শোর্ডের মতো, যেটা আমাদেরকে মনে করিয়ে আসলে আমাদেরকে আনন্দ দিচ্ছে। যে কবি যে মানে অতীতের কথা মনে করলেন, এতে কি তিনি আনন্দ পাইলেন আসলে, নাকি না স্যার, দুঃখ দুঃখই পেয়েছেন? দুঃখ পাইছে। আলটিমেটলি তিনি কিন্তু দুঃখই পেয়েছেন। অতএব নস্টালজিয়া দুঃখ পেয়েছে। মনটা আমাদেরকে আসলে কষ্ট দিচ্ছে, স্মৃতি আমাদেরকে কাঁদাচ্ছে, এই বিষয়টা। হ্যাঁ, তো ডিটেল অ্যানালাইসিস আছে, আর ইয়া করব না। তো এই 3টা কবিতার আমি যে পিডিএফগুলো দিব, সাথে সাথে তোমার স্যার এটা কি ধরনের পয়েম? এটা হলো এক ধরনের লিরিক, ছোট, ঠিক আছে তো। এবং এটা পোয়েম অফ নস্টালজিয়া, এটা এক ধরনের পোয়েমের মধ্যে পড়বে, কিন্তু এটা লিরিক। এটাকে আলাদা করে যে ভাগগুলো বলেছি এর ভিতরে ফেলা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছো? বেশিরভাগই স্যার লিরিক। হ্যাঁ, এখানে অধিকাংশই, বিশেষ করে কি এখন আধুনিক যুগে এসে তো কবিতার আর কোনো মানে ভাগ নেই। যেমন সনেট বলে একটা টার্ম ছিল, তাই না? সনেটের একটা ফরম্যাট রয়েছে, ড্রামাটিক মোনোলগের একটা ফরম্যাট রয়েছে, এলিজির একটা ফরম্যাট রয়েছে। কিন্তু এরকম পরবর্তী আধুনিক যুগে এসে কবিতার আর কিন্তু এরকম কোনো ফর্ম বা ফরম্যাট আনা হয়নি। বুঝতে পারছো? মানে কি বলবো, একটা এখনকার কবিতাগুলো হচ্ছে অনেকটা ছন্দবিহীন, বিশাল কোনো রাইম টাইম এত মেনটেন করেনি। যে বিশেষ করে ফার্ন হিল আগামীকাল পড়লে বুঝতে পারবা যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে। হুম। স্যার হ্যাঁ, বলো। এখানে স্যার পয়েন্ট গুলার বিস্তারিত এগুলা পড়তে হবে না? এত দরকার নেই, কিছু দরকার নেই। আমি যতটুকু বিষয়গুলোকে বলবো এর বেশি দূর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? বই দিয়ে ফেরাফেস আর ওই যে অ্যাপ হ্যাঁ, অত বেশি এগুলো। পড়ার দরকার নেই, বেশি কিছু পড়ার দরকার নেই, বেশি পড়ে মাথায় এখন নেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? হ্যাঁ, এমনিতেই স্যার। যা বলছি সেগুলো পড়ে যাও। যেগুলো স্যার যেগুলো এইগুলারই হ্যাঁ, বলো। দিয়ে দিবেন আমার স্যার এই যে কবিতা মানে লিরিক তিনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়ে দিবেন, এটা আমার হচ্ছে ইন কোর্স পরীক্ষায় আসছে। হ্যাঁ, এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি অটোমেটিক পেয়ে যাবা, সেটা ব্যাপার না। হ্যাঁ, কবে ইনকোর্স পরীক্ষা? আমার ইন কোর্স পরীক্ষা জানুয়ারির 2-3 তারিখে। আচ্ছা, ততদিনে পেয়ে যাবা, টেনশন নিও না। হুম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।